বারবার বলতেছে লসটা কার? আমার লস। প্রাইভেট আর গভর্নমেন্টে যেন পার্থক্য না করে। জনগণকে এই তথ্য প্রযুক্তির আওতায় নিয়ে সম্পৃক্ত করার জন্য যে বড় বাধাগুলি কি রয়েছে? সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো বিটিএস এনফোর্সমেন্টের অভাব। বাবু, তোমাকে আমি পদ্ম বিল দেখাতে নিয়ে যাব। তখন এই বাবু বলতেছে যে আমি আর কত বড় হব হলে তুমি আমাকে সেই বিল দেখাতে নিয়ে যাবা, যে আমি আর কত সার্ভিস দিব, কত ডেভেলপ করব, কত জায়গায় আমাদের ফাইবারটা নিয়ে যাব, তাহলে তুমি বলবা যে হ্যাঁ এনটিটিএনরা তাদের সামর্থ্য অনুযায়ী নেটওয়ার্ক তৈরি করছে। স্বাগত জানাচ্ছি আজকে টেক স্কুলের আয়োজনে। আমি আপনাদের সঙ্গে আছি শাহিদ বাপ্পি। আজকের বিশেষ অতিথি ফাইবার হোমের চিফ গভর্নমেন্ট রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার আব্বাস ফারুক। বাংলাদেশের তথ্য প্রযুক্তি খাতের টেলিযোগাযোগ খাতের ট্রান্সমিশন নেটওয়ার্কে বাংলাদেশের বলা হয় যে ব্যাকবোন বলা হয়ে থাকে এখন সরকার নাকি নতুন করে উদ্যোগ নিচ্ছে নতুন করে এনটিটিএন লাইসেন্স দেওয়ার জন্য এই বিষয়ে আপনি কি বলতে যাচ্ছেন এবং বর্তমান এনটিটিএন অপারেটরের অবস্থাটা কেমন এবং ভবিষ্যৎটা কিভাবে দেখতে পাচ্ছেন? ধন্যবাদ। এখন তো এনটিটিএন না, এনআইসিএসপি লাইসেন্স। এখন ওটা সরকার যেহেতু নতুন একটা পলিসি তৈরি করেছেন, এবং এখানে আপনারা জানেন যে এখানে নট অনলি একটা লেয়ার, কতগুলো লেয়ার করেছে। এই লেয়ারের মধ্যে আমরা হলো সেকেন্ড লেয়ারে আছি, যেখানে আমাদের সাথে কিন্তু এনটিটিএনের সাথে কিন্তু টাওয়ার কো আছে। ফলে আপনি যদি সেই হিসেবে দেখেন, 6টা টাওয়ার কো, 6টা এনটিটিএন এবং 4টা টাওয়ার কো, তাহলে অটোমেটিকলি কিন্তু 10টা এনআইসিএসপি যদি সবাই নিয়ে থাকে, 10টা অলরেডি এনআইসিএসপি লাইসেন্স হবে। তারপর আবার সরকার এটাকে ওপেন লাইসেন্স হিসেবে ঘোষণা করছেন, যে কোনো সময় যে কোনো কোম্পানি এখানে নিতে পারে, এবং কি যে ফরেন ইনভেস্টরদেরকে এনকারেজ করার জন্য, এবং এরা যে কোনো লেয়ারের তারা এখানে ঢুকতে পারে ফরেন ইনভেস্টরকে ইয়ে করার জন্য। তো তার মানে কি, অনেকগুলা ডোর ওপেন করা আছে। কিন্তু আমরা জানি যে এনটিটিএনটা করা হয়েছিল আসলে একটা কমন চিন্তার চেতনা থেকে, যে এরা যে সার্ভিসটা দিবে সবাই এটা ব্যবহার করবে, এবং ফলে যে কস্টিংটা কমবে, এবং কস্টিংটা কমার ফলে আলটিমেটলি লাভ হবে কার? জনগণের লাভ হবে। জনগণ কম খরচে ইন্টারনেট পাবে, জনগণ কম খরচে মোবাইল সার্ভিস পাবে, বা অন্যান্য টেলিকমিউনিকেশন সার্ভিসগুলো পাবে। এটিই মূল কারণ। এবং ড্রেনেজ অফ, ওর নাম কি, অ্যাসেট, যে কেন সবাই, ওর নাম কি, ফাইবার নিয়ে আসবে, কেন সবাই অ্যাক্টিভ ইকুইপমেন্ট নিয়ে আসবে এনটিটির মাধ্যমে। যেহেতু এনটিটিকে বলা হয়েছে যে তোমরা শুধু রাস্তা তৈরি করবা, এই রাস্তার উপর দিয়ে অন্যান্য সার্ভিসগুলো দিবে, তোমাদের রাস্তা ব্যবহার করে অন্য সার্ভিস দিবে অন্যান্য লাইসেন্সি অপারেটররা। ফলে এখানে এই যে আপনার যে কোশ্চেন, যে আরও এনটিটিএন লাইসেন্স বা এনআইসিএসপি লাইসেন্স আসতেছে, এটা অবশ্যই অবশ্যই একটা থ্রেট। এবং আপনি জানেন যে বেশি লাইসেন্সের, নিজের চোখে দেখলেন যে বেশি লাইসেন্স হবার যে ক্ষতিকর দিক, যেটা আইজিডাব্লিউ, আইসিএক্স, আইআইজি, হ্যাঁ, যেটা যেমন এইবার পলিসিতে তাদেরকে ডাইলুটেড করে দেওয়া হলো, অর্থাৎ আইজিডাব্লিউ এবং আইসিএক্স নাই। তো এরকম যদি চলতে থাকে, অবশ্যই আমরা থ্রেটের মধ্যে পড়ব। একসময় এই লেয়ারের এনআইসিএসপিও একদিন হয়তো এই আইজিডাব্লিউর মতো ভ্যানিশ হয়ে যাবে। সেক্ষেত্রে তো আপনাদের তো ট্রান্সমিশন ইকুইপমেন্ট একটা রয়ে গেছে আপনাদের তো বিনিয়োগ হয়েছে, বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করেছেন, অবশ্যই সংস্থান হয়েছে। অবশ্যই অবশ্যই। এখন এই বর্তমান টেলিকম পলিসিতে যে নতুন করে যে হালনাগাদটা করা হয়েছে, এটা কি পুরো টেলিযোগাযোগ কি ইকোসিস্টেমের জন্য কি এটা কি ইকো ফ্রেন্ডলি কিনা প্রথমত অবশ্যই পরিবর্তন সবার দরকার। মানুষ তো পরিবর্তনশীল, লাইসেন্স পরিবর্তন হবে, পলিসি পরিবর্তন হবে, আমাদের যত আমরা আগায় যাব নতুন নতুন টেকনোলজি হবে, সেটা অ্যাডাপ্ট করার জন্য সেরকম পলিসি হবে। কিন্তু সেটা যদি 360 ডিগ্রি যদি ঘুরায় একটা হয়, যেমন এর আগে যে পলিসিটা ছিল আইএলডিটিএস পলিসি, সে পলিসিতে সবচেয়ে বড় জিনিসটা কী ছিল, যে লোকাল এন্টারপ্রেনারদের উৎসাহিত করার জন্য, এবং যার ফলে এই যে লোকাল বিভিন্ন রকম আইজিডাব্লিউ, আইআইজি, আইসিএক্স, এনটিটিএন এর মতো কিছু দেশি প্রতিষ্ঠান
লাইসেন্সই তৈরি হয়েছিল এবং কিছু দেশি প্রতিষ্ঠান এইসব সার্ভিস দেওয়া শুরু করেছিল। কিন্তু বর্তমানে যে লাইসেন্সিং যে রিজমটা করেছে, এখানে দেখা যাচ্ছে যে এই লোকালদের কোনো ইয়া নাই। এখানে সেই আগে অর্থাৎ আইডেন্টিটিস পলিসির আগে যেভাবে টেলিকম সেক্টর চলতো, যারা রান করতো, যাদের আধিপত্য ছিল, ঠিক সেরকম আধিপত্য জিনিসটা এই পলিসিতে চলে আসতেছে। ফলে লোকালরা আস্তে আস্তে সিঙ্ক হইতে হইতে একসময় ডাইলুটেড হয়ে তারা টেলিকম সেক্টর থেকে বের হয়ে যাবে। ফাইবার এট হোমের আপনি চিফ গভর্নমেন্ট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার হিসেবে কর্মরত আছেন আর কি। আপনার অভিজ্ঞতার আলোকে দীর্ঘ 15 বছরের এই খাতকে আপনি কিভাবে দেখছেন আর কি? আপনারা যদি এই খাতকে কি করে দেখছেন, এটার চলজন্ত উদাহরণ তো আপনারা 2020 সালে দেখেছেন। এনটিটিএন আছে দেখি এত বড় যে একটা কোভিডের সময় গেল। কোভিডের সময় কি করেছেন? বাসায় অফিস করছে, হোম অফিস করেছে, স্কুল কলেজ ছাত্রছাত্রীরা করেছে, অফিসের ওনাকে এমনকি গভর্নমেন্টের মন্ত্রীরা থেকে শুরু করে প্রাইম মিনিস্টার থেকে শুরু করে ভিডিও কনফারেন্সিং করছে বসে বসে। হাউ কাম ইট পসিবল? কিভাবে হলো এটা? যদি নেটওয়ার্ক না থাকতো, যদি রাস্তা না থাকতো, তাহলে সে কিভাবে ওই যে লোকাল এলাকায় বা অন্য জায়গায় সে করতে পারতো, বা কোচিং কিভাবে করতে পারতো? এবং এটা আমি বলি যে এটা সম্পূর্ণ এনটিটিএন অপারেটররা যারা আছে, তারা যদি ঠিকমতো এই সারা দেশে নেটওয়ার্ক বিস্তার না করতো, তাহলে আমাদের যে ডিজাস্টার হইতো 2020 সালে, আমি শুধু একটা উদাহরণ দিলাম, অন্য উদাহরণ নাই দিলাম, দেখতেন যে ডিজাস্টার হইতো পুরা সবকিছু কলাপস করতো। সে লকডাউনের মধ্যে একটা ভালো একটা ব্যাকআপ সার্ভিস পেয়েছিল আর কি জনগণ আর কি। অবশ্যই মানে ভালো, মানে খুবই ভালো। আর বিভিন্ন সময় দেখা যায় মানে আপনাদের টেলিযোগাযোগ খাতে আর কি মানে গ্রাহকদের আর কি মোবাইল অপারেটর থাকে, মোবাইল সেবা নিয়ে থাকে, ইন্টারনেট সেবা নিয়ে থাকে। সবকিছু সেবার কেন্দ্রেই কিন্তু মূল হচ্ছে কিন্তু আপনাদের ব্যাকবোনটা হচ্ছে কিন্তু ট্রান্সমিশন আর কি নেটওয়ার্কটা প্রবাহিত হয়ে থাকে। ডাটা ট্রান্সমিট যাই করেন। কিন্তু মাঝে মধ্যে দেখা যায় বিটিআরসি থেকে যখন মানে মোবাইল অপারেটরদের বিভিন্ন সার্ভিস, কোয়ালিটি অফ সার্ভিস যখন সেবার মান নিয়ে যখন তারা ড্রাইভ টেস্ট করে থাকে, সেখানে দেখা যাচ্ছে তাদের কোয়ালিটি অফ সার্ভিসটা মানে সেবার মানটা সন্তোষজনক থাকে না আরকি। প্রায় গ্রাহকের অভিযোগ শোনা যায়, কল ড্রপ, ইন্টারনেটের স্পিড নিয়ে আরকি। তো এই খাতে দেখা যায় যেহেতু এই খাতের মধ্যে টেলিকম অপারেটর থেকে শুরু করে বিভিন্ন ইন্ডাস্ট্রি, বিভিন্ন লেয়ারে বিভিন্ন লাইসেন্সি রয়েছে। তো মোবাইল অপারেটরদের শোনা যায় বলতে ধরুন যে আপনাদের ট্রান্সমিশন নেটওয়ার্ক যারা কোম্পানি আছেন এনটিটেন, তো উনারা ব্লেম দিয়ে থাকে হয়তো আপনাদের সংযোগটা নাকি ঠিকমতো পুরোপুরি নাই। তাদের ইনাফ কানেক্টিভিটি না থাকার কারণে তারা অনেক সময় দিতে পারে না। তারা কোয়ালিটি অফ সার্ভিস মেইনটেইন করতে পারে না। আবার ছিল আরেকটা লাইসেন্সের বড় একটা উদ্দেশ্য ছিল যে ঝুলন্ত তার ঢাকা শহরে না থাকা একটা বিউটিফিকেশন এর বিষয় ছিল আরকি। আর নিরাপত্তার একটা বিষয় ছিল আরকি। কিন্তু এখনো দেখা যাচ্ছে যে আইএসপি গুলিও দেখা যাচ্ছে যে এখন পুরোপুরি হয়তো এখন এন্টারটেইন সার্ভিস কতটুকু নিচ্ছে বা নিচ্ছে না। এবং মানে দোষারোপটা তাদের মধ্যে না নিয়ে একটা সময় দেখা যায় যে মানে সবাইকে আপনাদেরকে মানে এন্টারটেইন অপারেটরদেরকেই মনে হয় যে একটা জবাবদিহির মধ্যে নিয়ে আসতে হয় আরকি। এখন তাহলে এই বিষয় থেকে আরকি মানে আপনার মানে যেহেতু আপনি দীর্ঘদিন যাবত সেক্টর নিয়ে কাজ করছেন, সবাই আপনার ক্লায়েন্টও যারা আছেন, তো এটাকে কিভাবে দেখতেছেন? আসলে করণীয়টা কি? বা আপনারা কি করতে পেরেছেন? আর এই দাবিটা আসলে কতটুকু বা যুক্তি থাকে বিভিন্ন অপারেটরের আরকি? দেখেন, প্রথমত তারা হলো আমাদের ক্লায়েন্ট, কাস্টমার। কাস্টমারের ডিমান্ড থাকতেই পারে। মানুষ কিন্তু সবসময় যে ডিমান্ড এবং সাপ্লাই, এই ২ টা কিন্তু একসাথে ইকোনমিক্সের থিওরি। আপনি যত ভালো জিনিস দিবেন, মানুষ আরো চাবে, আরো চাবে, আরো চাবে। এটা হলো মানুষের সহজাত প্রবৃত্তি। তাই মনে করি যে আমি যে সার্ভিসগুলো দিব, আমার ক্লায়েন্ট আরো বেটার সার্ভিস চাবে, আরো বেটার সার্ভিস চাবে। আমি সেটা দিতে বাধ্য, অবশ্যই হতে। কিন্তু এখানে কথা আছে। আমার সার্ভিসটা নেওয়ার পরেই তো বলতে হবে যে আমি দিতে বাধ্য কিনা। এখন আমার সার্ভিস না নিয়ে যদি বলে যে আমার দোষ, আমার কোয়ালিটি অফ সার্ভিসের জন্য, আমার টেলকো গ্রেড ফাইবার, যে বর্তমানে যে এই কথাটা বহু কথিত কথা, টেলকো গ্রেড ফাইবার। তো এই যে এসব ধরনের বিভিন্ন রকমের ওয়ার্ড ইউজ করে জিনিসটা করে, যে এনটিটিএনদেরকে পয়েন্ট আউট করে। দেখেন, আমাদের কিন্তু ব্যবসা একটাই, ট্রান্সমিশন আমাদের ব্যবসা। আজকে যদি আমার ক্লায়েন্ট তো লিমিটেড ক্লায়েন্ট, এই মোবাইল অপারেটররা, এই আইএসপিরা, এই টেলিকম লাইসেন্সিরা। আমি তো জনগণকে
সার্ভিস দিতে পারি না। ডিরেক্ট দিচ্ছে মানে আমাদের B2B মডেলে আর কি, B2B মানে আমাদের B2B বিজনেস। তো এখন আমি যদি তাদের সার্ভিস না দিতে পারি, এটা লস কার? আমার লস। তা আমার লস কোনো থাকে যে আমি তো বিটিআরসি তে অ্যানুয়াল ফিস আমার দিতেই লাগবে। বিটিআরসি তো আপনারা জানেন যে রেগুলেটর প্রতিটা পদক্ষেপে জবাবদিহিতা করতেই হবে। আমার অব্লিগেশন আছে, আমি অব্লিগেশন ফুলফিল করছি। পিজিবি আমি ব্যাক করে নিয়েছি। তো এত কিছু করার পর যখন এটা শুনতে হয় যে ওর নাম কি কোয়ালিটি অফ সার্ভিস, হ্যাঁ, আমি যা প্রথমে বললাম যে দেওয়ার পর যদি কোয়ালিটি অফ ডিক্রিজ করে, বুঝবো যে ক্লায়েন্ট সবসময় চাবেই, ভালোটা চাবেই। কিন্তু না নিয়ে যদি করে সেটাই দুঃখজনক ব্যাপার। আপনি জানেন যে বিটিআরসি 2018 সালের দিকে একটা পরিসংখ্যানে করেছিল যে তাদের যে কতগুলো টাওয়ার আছে, কতগুলো টাওয়ারে ফাইবারাইজেশন হয়েছে। তখন তারা একটা রিসার্চ করেছিল, রিসার্চ করে দেখেছে যে টেলিটক 65%, সবচেয়ে বড় যে কোম্পানি যেটা গ্রামীণফোন সেটা 12 থেকে 13%, রবি 18%, এরকম। তার মানে 12% মানে কি? 12% মানে যে 78%, 82% ফাইবারের বাইরে, মানে মাইক্রোওয়েভ দিয়ে চলতেছে। একইভাবে রবিটা চলতেছে। তার মানে এটা ফাইবারের মধ্যে আসে নাই। তাহলে কি এটাকে আমরা সার্ভিস দিছি? আমরা তো সার্ভিস দিই নাই, মানে এনটিটিরা সার্ভিস দেয় নাই। তো এখন এক্ষেত্রে যদি কোয়ালিটি অফ সার্ভিস ডিক্রিজ করে তাদের ইয়াতে, সেটা কোনোভাবে তো এনটিটিএন এর মধ্যে চলে না। তার উপরও কথা আছে যে এই 12% আছে, সে 12% তো মধ্যে ওদের তো নিজস্ব ফাইবার আছে প্রচুর। তারা ওর নাম কি 2009 সালে, অর্থাৎ আমাদের লাইসেন্সের পরে ওরা কিন্তু বিভিন্নভাবে তারা ফাইবার লে করছে। তো এই যে জিনিসটা, এইভাবে এনটিটিএন একটা অপারেটরকে, এবং এটা আসলে আমি মনে করব অবশ্যই এটা তো গেম, কিন্তু আমাদের উচিত, যেহেতু আমাদের অভিভাবক হলো রেগুলেটর, এটা বিটিআরসি যদি ঠিকমতো মনিটরিং করে, ঠিকমতো ইনফোর্সমেন্ট করে, তাহলে অবশ্যই এই যে আপনি যে প্রশ্নটা করলেন এটার সদুত্তর বের হয়ে যাবে এবং আসল তথ্য পাবেন। এবং জনগণ কিভাবে কোয়ালিটি অফ সার্ভিস করে সে যদি বিটিএস এর ডিরেক্টিভ দেয়, সে অনুযায়ী কিন্তু অপারেটররা কাজ করতে বাধ্য হবে। আবার মোবাইল অপারেটরের সাইড থেকে মানে প্রায় বলা হয়ে থাকে যে কানেকশনসটা নিয়ে আরকি। মানে উনাদের কি ডিমান্ড কেমন ছিল অপারেটর প্লেস করে আপনাদের কাছে যে কোথায়, কোথায় তাদের সার্ভিসটা লাগবে? বা কোন এলাকায় আপনারা আসলে পৌঁছাতে পারেননি বা তো নতুন কানেক্টিভিটি হয়তো আপনার সংযোগ স্থাপন করতে হবে। এমন কোনো কিছু কোনো অভিযোগ দেখেন, এটা তো থাকবেই। আমার কথা হচ্ছে ডিমান্ড থাকবে। আমি আজকে দিয়েছি, আজকে স্বাভাবিক ব্যাপার। দেশ এত বড়, আমাদের তো কোনো ব্যবসা কিন্তু মানে সারা বাংলাদেশে করে কিন্তু হয়নি। আস্তে, আস্তে গ্রো করে। প্রথমে যখন মোবাইল অপারেটর জিপি এসেছিল, জিপিও কিন্তু প্রথমে তাদের ডিভিশন হেডকোয়ার্টার, তারপরে ডিস্ট্রিক্ট, তারপরে আস্তে, আস্তে অন্য জায়গায় গেছে। কেউ কিন্তু সারা বাংলাদেশে করে কিন্তু ব্যবসায় নামে না। আস্তে, আস্তে ডেভেলপ করে। আমরাও ঠিক আস্তে, আস্তে আমরা যেরকম প্রাইমারি পাথ করেছি, সেকেন্ডারি করেছি, টার্সিয়াল করেছি, হ্যাঁ, একটা ম্যাশ নেটওয়ার্ক করেছি। হ্যাঁ, তো আমরা চেষ্টা করতেছি। আমরা আমাদের মতো করছি। হ্যাঁ, দেখা গেল যে 10টা লিঙ্ক চাইলেও হয়তো আমাদের একটা লিঙ্ক আমরা দিতে পারলাম না। অবশ্যই আমরা সময় নিব, আমাদের সময় দিবে। এখন ওই একটা লিঙ্কের জন্য আপনি বলবে যে একটা লিঙ্ক দিতে পারে নাই, কিন্তু আমি যে 9টা লিঙ্ক দিচ্ছি সেটা তো আর কোনো খবর নেই। কাজেই মানে আমরা না দিতে পারলে বারবার বলতেছি লসটা কার? আমার লস। ওদের লস না। এটা তো ইনফ্রাস্ট্রাকচার শেয়ারিং গাইডলাইনে বলা আছে। আমরা যদি ঠিকমতো না দিতে পারি, তাহলে আমাদেরকে আগে তারা বলবে। তারপর যদি আমরা না করতে পারি, তাহলে নিজেরা করতে পারবে। এমন না যে আমাদের জন্য তাদের বিজনেসটা হ্যাম্পার হবে, আটকে থাকবে, ওই জায়গায় স্টাক হয়ে যাবে, তা তো না। বিটিআরসি তো ওইভাবে পলিসি তৈরি করেছে। কাজে এখানে তো আসলে চিন্তার কোনো কিছু নাই যে আমরা ফেইল করলে বা, এবং কিন্তু আমার এখন মনে হয় যেহেতু এতগুলা এনটিটেন কাজ করতেছে, হয়তো ফাইবার ওখানে নাই, হয়তো ওখানে সামিট আছে, সামিট নেই হয়তো বাহন আছে, বাহন না হয়তো বিটিসিএল আছে, বিটিএসএল নাই হয়তো পিজিসিবি আছে, হয়তো রেলওয়ে আছে। কেউ না কেউ তো আছেই, কোনো না কোনো এনটিটেন তো আছেই। আমার মনে হয় এইটা একটা অমূলক কোশ্চেন, একটা জিনিসটা কেউ না কেউ কোনো না কেউ এই 15 বছরে অবশ্যই
কোনো না কোনো এন্ট্রিতে কোনো না কোনো প্রান্তে অবশ্যই আছে। অবৈধ মানে লাইসেন্সের বিরুদ্ধে কিন্তু বিটিআরসি প্রায় অভিযান পরিচালনা করতো আরকি। তো আইএসপিতে ক্ষেত্রে যেমন হয়ে থাকে অনেক ক্ষেত্রে প্রায় অনেক জায়গায় লাইসেন্স বাতিল-টাতিল করে বা ইল্লিগাল যারা অপারেশনস করছেন। এর মধ্যে মানে বাংলা ফোন নামে একটা এন্টিটেন অপারেটর ছিলেন আরকি। ওরা মাঝখানে এনওসি নিয়েছে, পরে ওদের অত লাইসেন্স দেওয়া হয় নাই। এখন দেখা যাচ্ছে দীর্ঘদিন তারা মানে কোনো মানে তাদের কোনো তো কোনো কার্যক্রম ছিল না আরকি। মানে এটা ইলিগাল ভাবে যেহেতু লাইসেন্সই সে পায় নাই। এখন তারা আবার নাকি বলে তারা নন লাইসেন্সিং গুলি তারা লাইসেন্স পেতে পারে। এটা আপনাদের এই খাতকে তারা মানে কোনো কি বিশেষ কোনো প্রভাব বিস্তার করবে বা কোনো ইতিবাচক বা নেতিবাচক কোনো কিছু আছে কিনা? আসলে এটা যেহেতু একটা লিগ্যাল পার্টের কথা, এটা অবশ্যই বিটিআরসি দেখবে। তারা যদি অন্যায় করে থাকে, সে অন্যায়ের শাস্তি তো বিটিআরসি দিবে। আমি একটা অপারেটর হিসেবে যেহেতু এটা একটা ওপেন লাইসেন্স, যে কেউ আসতে পারে। সেটা বাংলা ফোন যদি আ বিটিআরসি টার্মস অ্যান্ড কন্ডিশন মেনে, লাইসেন্সের কন্ডিশন মেনে, সবকিছু মেনে বিটিআরসি যদি মনে করে যে বাংলা ফোনকে দেওয়া যায়, এটা তো আসলে আমরা তো আর কোনো কিছু করতে পারি না। এটা রেগুলেটরের রেগুলেশনের এবং সেটা গভর্নমেন্ট সেই জিনিসটা দেখবে। আমরা তো আর আসলে বলার কিছু নাই। কিন্তু অবশ্যই লাইসেন্স নিয়ে আসতে হবে। লাইসেন্স ছাড়া তো নন লাইসেন্স সেই হিসেবে আমাদের সাথে কম্পিট করলে তো হবে না। লাইসেন্স নিয়ে মানে একদম ফুট স্টেপে আমাদের সাথে ওর নাম কি এন্টিটি লাইসেন্স নিতে হবে। সবকিছু মেনে আরকি। এই ট্রান্সমিশন নেটওয়ার্কে আপনাদের এই খাতে কিন্তু মানে বিনিয়োগের পরিমাণটা হয় খুব বেশি আরকি। রিটার্নটাই আসে খুব মানে দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ হিসাবে। তো যারা এই ব্যবসা পরিচালনা করতে চান আরকি বা নতুন লাইসেন্সের জন্য তাদের একটা মানে আপনাদের লং টার্ম যে বিনিয়োগের প্রয়োজন হবে আরকি। এখন সেই রিটার্ন বা সঠিক পরিকল্পনা আরকি না থাকলে বা ব্যবসায় একটা ঝুঁকি থেকে যাবে না? আর এছাড়াও কি মানে আপনারা যেমন ফাইবারনেট হোমস, সামিট, বিটিসিএল এবং তো তারাও তো অপারেটর ছিল। এর মানে আপনাদের এতগুলো থাকতেও কি মানে কি আরো কি লাইসেন্সিং মানে বাজারে কি ডিমান্ড কি সেটা আছে কিনা আরকি? অবশ্যই না। আপনার বাসায় গ্যাস লাইন কয়টা? আপনার বাসায় পানির লাইন কয়টা? নিশ্চয়ই ১৪ টা না, ২ টা না। তো এটা আমরা তো ইউটিলিটি সার্ভিস দিচ্ছি। তো এখন শুধু এটাও না। এখানে এনটিটিএন লাইসেন্সের সবচেয়ে বড় থ্রেট হচ্ছে হলো অন্যখানে। সবচেয়ে বড় সেই যে আপনি কিছুক্ষণ আগে বাংলা ফোনের কথা বললেন বা নতুন লাইসেন্সের কথা বললেন এবং আমি যেটা বললাম যে ঠিক আছে প্রপার চ্যানেলে আসুক, প্রপার ইয়াতে আসুক। মানে একই ফুট স্টেপে আসুক, একই টার্মস অ্যান্ড কন্ডিশন মেনে আসুক। গভর্নমেন্ট যদি মনে করে যে হ্যাঁ, জাস্টিফাই করে যদি হ্যাঁ, এই লাইসেন্স দেওয়া দরকার, আমাদের ডিমান্ড আছে, তাহলে দিতে পারে। বাট আমি যদি একই ফুট স্টেপে না থাকি, আমার যদি কোর বিজনেস না হয়, আমার তাহলে কি কম্পিটিশন ফেয়ার কম্পিটিশন হবে? এই একমাত্র এনটিটিএন লাইসেন্সের মধ্যে যে গভর্নমেন্ট লাইসেন্স যেগুলো আছে, দেখবেন যে সেটা সম্পূর্ণ ডিফারেন্ট। এখান থেকে যদি আমি মনে করি এটিই বড় থ্রেট। আজকে যদি এই ৩ টা লাইসেন্স বাদে যে ১৫ টা যদি প্রাইভেট লাইসেন্সও থাকে, সেটাতে যেরকম আমি মনে করি তাতে কম থ্রেট, কিন্তু এই যে গভর্নমেন্ট যে লাইসেন্স এগুলো আছে বেশি থ্রেট মনে করি। কারণ তাদের কোনোটারই কোর বিজনেস এই ট্রান্সমিশন না। রেলওয়ে রেল চালায়, পিজিসিবি তার পাওয়ার গ্রিডের কাজ করে, বিটিসিএল সবকিছু করে। অর্থাৎ এই যে ট্রান্সমিশন তাদের সাবসিডি বিজনেস। কাজেই এইটা যেকোনো মানে ইকোসিস্টেম অর্থাৎ বিজনেসের টার ভাঙার জন্য এই ৩ টা কোম্পানিই যথেষ্ট। এখানে ১০০০ টা কোম্পানি কোনো দরকার নেই। কাজেই এখন আপনাদের মাধ্যমে আমার মানে বিনীত অনুরোধ সরকারকে, আমরা বারবার বিভিন্ন রকমের আ প্ল্যাটফর্মে বলছি, আপনাদের মাধ্যমে আবার বলছি যে এবার যেহেতু একটা পলিসি হয়েছে, এবার যেহেতু একটা গাইডলাইন তৈরি হচ্ছে, সব গাইডলাইন, আল্লাহর রস্তে ওখানে প্রাইভেট আর গভর্নমেন্টে যেন পার্থক্য না করে। ওখানে আমি যে অ্যাকুইজিশন ফি দিয়ে আমি যেরকম করে যে টার্মস অ্যান্ড কন্ডিশনে যে রোল অব্লিগেশনে বা পিজিসিবি দিয়ে যেভাবে আমি লাইসেন্সটা নিব, আমার যে রোল আউট অব্লিগেশন থাকবে, অবশ্যই যেন বিটিসিএল, রেলওয়ে, পিজিসিবি তারও থাকে। আমার যেরকম বুকস আলাদা, আমার যেরকম অডিট হবে, ঠিক সেরকমই যেন পিজিসিবি হবে। তাহলে একটা সুন্দর একটা গভর্নমেন্ট যে কারণে একটা লেয়ার করেছে, এই লেয়ারটা সাকসেসফুল হবে। তাছাড়া ওই শুধু নাম হয়তো এনটিটির জায়গায় এনআইসিএসপি হইছে।
তাছাড়া কোনো কিছুই হবে না, একই রকম থেকে যাবে। না, আপনি একটা গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন আরকি। রেগুলেটরি বডি তো কাজ হচ্ছে আরকি মানে বাজারকে ঠিকমতো নিরপেক্ষভাবে বিশ্লেষণ করা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করা আরকি। এবং সবার জন্য সে আইনটা যেটা আরকি বা নীতিমালাগুলি সব কোম্পানি যেন সেটা একইভাবে সবাই যেন প্রতিপালন করে আরকি। কিন্তু আপনাদের যেমন বাৎসরিক চার্জ থাকে, লাইসেন্সের ফি থাকে, বিভিন্ন রেভিনিউ শেয়ারিং মডেল এসব অনেক কিছু আপনারা শেয়ার করে থাকেন। এখন সরকারি প্রতিষ্ঠানগুলি যেমন বিটিসিএল, টেলিটকের কাছে দেখা যাচ্ছে দীর্ঘদিন যাবত অনেক বকেয়া পাওনা রয়ে যায় আরকি। আবার একই সাথে কিন্তু আপনারা যে সার্ভিস দিচ্ছেন তারাও একই সার্ভিস দিচ্ছে। কিন্তু আপনারা যেসব লাইসেন্সের যে টার্মস, কন্ডিশন, রেভিনিউ শেয়ারিং মডেল, লাইসেন্সিং ফি সবগুলি পরিশোধ করতে হচ্ছেন, তাদের করতে হচ্ছে না আরকি। তো এটা করতে গিয়ে তো বাজারে কি কোনো কি একটা মানে অসুস্থ একটা প্রতিযোগিতার সৃষ্টি হচ্ছে না? অবশ্যই। বা যেরকম তো এই প্রশ্ন বৃদ্ধি এই হচ্ছে। পলিসির মধ্যেও রেখেছে যে গভর্নমেন্ট প্রতিষ্ঠানগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে। ঠিক আছে, আপনি যখন গভর্নমেন্ট কোনো প্রজেক্ট করলেন, সেখানে গভর্নমেন্ট প্রতিষ্ঠান অগ্রাধিকার দেন। গভর্নমেন্ট প্রতিষ্ঠানগুলো সাধারণত এইভাবে তৈরি হয়। বাট অন্যান্য ক্ষেত্রে টেরিফ, এই যে আমাদের যে সারা দেশে এক দেশে এক রেট করেছিল, সেখানে কি বিটিসিএল ছিল? সেখানে কি রেলওয়ে ছিল? সেখানে কি পিজিসিবি ছিল? সেটা তো অনলি ৩ টা প্রাইভেট অপারেটরদের করেছিল। তো কেন হবে এটা? আইন তো সবার জন্য সমান। গভর্নমেন্ট আর প্রাইভেটের জন্য তো আলাদা হয় না। আপনি গভর্নমেন্ট অফিসার, আপনার কোনো আ একটা অকারেন্স করলেন, তার জন্য আপনাকে ওর নাম কি বেকসুর খালাস দিল। আমি করলাম, সেটা যে আমাকে ফাঁসিতে ঝুলতে হলো। দেশের আইন তো এটা না। দেশের আইন সবার জন্য সমান। কাজেই আমার মনে হয় টেলিকমিউনিকেশন অ্যাক্ট যেটা করেছে এবং অন্যান্য গাইডলাইনে যেগুলো করছে, অবশ্যই এটা রিফ্লেকশন থাকা উচিত। গভর্নমেন্ট আর প্রাইভেটের মধ্যে কোনো পার্থক্য থাকা উচিত এবং অবশ্যই এই যে পিসিবি এবং রেলওয়ে ট্রান্সমিশন ব্যবসা যদি করতে পারে, তাদের একটা সাবসিডি কোম্পানি করে আলাদাভাবে নেওয়া আসা উচিত। তাদের বুকস আলাদা থাকবে, অ্যাকাউন্টস আলাদা থাকবে। তাহলে বিটিআরসি তাদের রেগুলেট করতে পারবে। না হলে বিটিআরসি অবশ্যই রেলওয়ে মিনিস্ট্রির আন্ডারে রেলওয়ে। বিটিআরসি কথা কেন শুনবে? পাওয়ার ডিভিশনের আন্ডারে পিসিবি। তাহলে বিটিএসসির কথা কিভাবে শুনবে? এবং আদৌ তো শুনে নাই। বিটিসিএলই শুনে নাই। বিটিসিএলই তাদের তারা নিজস্ব ট্যারিফ দিয়েছে। তো বিটিআরসি তো শুধু প্রাইভেট কোম্পানিদের জন্য না তো, সবার জন্য। যারাই এখানে ব্যবসা করবে, সবাইকে বিটিআরসির আইন, কানুন, রেগুলেশন, ডিরেক্টিভ সব মানতে হবে। মানতে বাধ্য থাকবে তারা। এখন সেই যেই মন্ত্রণে থাকুক। কাজেই বিটিআরসিকে এই ক্ষেত্রে অবশ্যই হার্ড লাইনে যেতে হবে। কারণ সবার জন্য সমান করতে হবে। তাহলে হবে কোয়ালিটি অফ সার্ভিস ওর নাম কি পাবে। কারণ আমার মার্কেটে আমি একটা রেটে দিয়েছি। আপনার তো কোয়ালিটি অফ সার্ভিস কিসের উপর নির্ভর করে? কোয়ালিটি অফ সার্ভিস নির্ভর করে প্রাইসের উপর নির্ভর করে। আপনি কস্টিং যত বেশি করতে চান, আপনি এক হাতে দিলেন, একটা লেয়ারে দিলেন। আপনি আরো বেটার সার্ভিস দিতে চান, আপনি রিডান্ডেন্ট পাথ করলেন, তাহলে আপনার খরচ বেড়ে গেল না? আপনি আরো ভালো দিতে চান, ট্রাই লেয়ার করলেন, আরো বেড়ে গেল না? তার মানে অর্থাৎ যত বেশি আপনি কাস্টমারকে সার্ভিস দেওয়ার জন্য যে প্রত্যেকটা এড হচ্ছে। তো কাজেই এই যে সার্ভিসগুলো দেওয়াতে এড হচ্ছে, তো এই কস্টিং হচ্ছে না। এখন আপনি মনে করেন গভর্নমেন্ট অপারেটর, তাদের তো এটা কোর বিজনেস না। তারা যদি বলে যে আমি ১ বছর কোনো পয়সা নিব না এখান থেকে, সেটা আমি কি করতে পারবো? তার সাথে আমি চলতে পারবো? যেহেতু আমার এটা কোর বিজনেস। সেক্ষেত্রে সে সুযোগ তো নেয় সেই আরকি। সুযোগ তো নাই। কম্পিটিশন শুধু ওটা না, আমি প্রাইভেট এরিয়াতে আমার আমি কমার্শিয়াল ব্যাংক থেকে আমি একটা চড়া সুদে আমি নিচ্ছি। ওরা হলো সফট লোন নিচ্ছে। ওরা তো হয়তো অন্য প্রজেক্ট থেকে টাকা নিচ্ছে। ওখানে আমার যে বুকস যেভাবে কস্টিংটা করা হচ্ছে, যেভাবে ক্যাপিটাল এক্সপেন্ডিচার আছে, সেক্ষেত্রে তো গভর্নমেন্টের সেই ক্যাপিটাল এক্সপেন্ডিচার নাই। ও তো ওই প্রজেক্টের মধ্যে ধরা আছে। তো কাজেই আমাদের আর ওদের মধ্যে আকাশ পাতাল তফাৎ। এখন এই যে জিনিসটা, এই যে ৩ টা এই লাইসেন্সের মধ্যে দিয়েছে। যেহেতু আমাদের তো সার্ভিসটা আমজনতা না। আমাদের এই সামান্য B2B বিজনেস। কাজেই এইটা আমাদের সবচেয়ে বড়, আমি মনে করি, এখনো পর্যন্ত সবচেয়ে বড় থ্রেট এটা। এই খাতিরে কি আপনাদের মানে বিনিয়োগ কি পরিমাণে বা কর্মসংস্থান হয়েছে আরকি, হ্যাঁ? যদি বলতে পারেন। বিনিয়োগ তো প্রচুর। আমাদের আমাদের প্রচুর, বা আমাদের যদি ধরি, আমাদের যদি
2টা প্রাইভেট এন্টিটির কথাই যদি ধরি, অন্তত অন্তত মানে ১,০০০ কোটি টাকার মতো বিনিয়োগ অলরেডি হয়ে গেছে অবভিয়াসলি। এবং আপনারা জানেন যে কিভাবে আমাদের তো ম্যান পাওয়ার, আমাদের ডাইরেক্ট এমপ্লয়ি শুধু ফাইবার অ্যাটমেরই প্রায় ২,০০০-এর কাছাকাছি, ইনডাইরেক্ট এমপ্লয়ি তো আরও, হ্যাঁ? সাথে এইভাবে তো প্রচুর, এবং এটা দিনে, দিনে বাড়ছে। ধীরে, ধীরে বাড়ছে। কারণ আমাদের তো আমরা আগে ঢাকা সিটি থেকে হয়তো সার্ভিসগুলো দিতাম। আস্তে, আস্তে, আস্তে আমরা উপজেলা লেভেল পর্যন্ত আমাদের অফিস চলে গেছে। ওখানে আমাদের টিম থাকা লাগতেছে। তো কারণ আমরা তো সার্ভিসের উপর যেহেতু আমরা আমাদের তো অব্লিগেশন ছিল উপজেলা লেভেল। কিন্তু আমরা তো আসলে ইউনিয়ন লেভেল চলে গেছি। আমাদের প্রায় ৪,০০০ প্লাস ইউনিয়নে আমাদের কানেক্টিভিটি আছে। এবং আমরা তৃণমূল পর্যন্ত আসলে আমাদের কানেক্টিভিটি নিয়ে যাব। তো কাজেই ওখানে বেটার সার্ভিস দিতে গেলে তাড়াতাড়ি মেইনটেন্যান্স করার জন্য অবশ্যই আমাদের টিমগুলো থাকবে। কাজেই আমাদের তো আরো অনেক বড় ম্যান পাওয়ার দরকার। বিশেষ করে আমাদের স্কিল ম্যান পাওয়ার। সবচেয়ে বড় কথা এখানে তো আমাদের ম্যান পাওয়ার কিন্তু জেনারেল ম্যান পাওয়ার না। ইঞ্জিনিয়ার বলেন, ভালো, ভালো ইঞ্জিনিয়ার যারা আছে তারা আমাদের এখানে সাধারণত কাজ করে দক্ষ ম্যাক্সিমাম। জনবল থাকে। অবশ্যই। আর আপনি যে বলছিলেন যে যখন ইউনিয়ন পর্যায়ে গেছেন, আগে সবসময় এটা অভিযোগ থাকতো আরকি। মানে শহর বা গ্রামের পর্যায়ে একটা প্রাইস নিয়ে ডিজিটাল ডিভাইড বলা হতো আরকি। এটাও কি এখনো কি সেটা আছে নাকি শহর, গ্রাম সব জায়গায় প্রায় মূল্যটা সব একই? আপনারা দেখছেন যে বিটিআরসি একটা রেট করেছিল। হুম, সারা দেশে এক রেট। এটা বিটিআরসি করেছিল। আমরা বিটিআরসির এটা মেনে নিয়েছিলাম। কিন্তু এটা তো আসলে সবকিছুই কিন্তু সাবস্ক্রাইবার বেস। আমি ঢাকা সিটি ডেন্সের মধ্যে আমি যতটা সাবস্ক্রাইবার পাবো, একটা গ্রামে তো আমি একই লাইন টানতেছি। আমি ততটা পাবো না। আপনারা জানেন যে এটা হিউজ ইনভেস্টমেন্ট, একই তো জিনিস। আমি ঢাকা শহরে মাটি করে বা উপর দিয়ে গেলে যে খরচ, যে ইকুইপমেন্ট আমি লাগাবো, ঠিক একটা ইউনিয়নে বা একটা উপজেলায় সেম থাকবো। কিন্তু আমি একটা ঢাকা সিটি বা অন্যান্য বড়, বড় সিটিগুলা বা ডিস্ট্রিক্টগুলাতে ১ কিলোমিটার করাতে যতগুলা সাবস্ক্রাইবার পাবো, ১ কিলোমিটার যত করবো, আমি কি একটা কি উপজেলায় সে পরিমাণ সাবস্ক্রাইবার পাবো? আমি একটা ইউনিয়ন কি সেই পরিমাণ পাবো? এবং ওখানে তো আরো বেশি কারণ ওখানে বন্যা, বাংলাদেশে জানেন যে এই বেশিরভাগই ওইসব জায়গা হলো পানির নিচে থাকে। আমরা যেহেতু আন্ডারগ্রাউন্ড করি বা অন্যান্য ধরেন ওইসব জায়গায় কিছু জায়গা আছে আন্ডারগ্রাউন্ড করা যায় না। ওইসব যে ওভারহেড করি। তো দেখা যায় বন্যা, বিভিন্ন রকম ঝড় ইয়াতে ওই যে তার-তুর সব ফেলে দিয়ে আবার সে মেইনটেন্যান্স করতে হচ্ছে। এই যে কন্টিনিউয়াস মেইনটেন্যান্স, ওখানে তো খরচ আরো বেশি। আমাদের একই তো জিনিস, আমাদের লোকজন তো ওখানে রাখা লাগতেছে। কাজেই আমরা আমাদের গভর্নমেন্টের নাকি ডিজিটাল ডিভাইড দূর করার জন্য এইগুলো মেনে নিয়েছি। কারণ আমরা মনে করেছি যে আমরা হয়তো ১০ টা জায়গায় ব্যবসা করব, কোনো জায়গায় হয়তো আমাদের লস হবে, কোনো জায়গায় হয়তো আমার ব্রেক ইভেন হবে, হয়তো ২ টা জায়গায় হয়তো আমার লাভ হবে। এইটা দিয়ে আমরা একটা বেস করে আমরা চাই জনগণকে কানেক্টিভিটির আওতায় নিয়ে আসার জন্য। জনগণকে এই তথ্য প্রযুক্তির আওতায় নিয়ে আসতে সম্পৃক্ত করার জন্যে যে বড় বাধাগুলি কি রয়েছে? যে এখনো আপনি যে ঢাকাতে যেটা বললেন যে পরিমাণ বিনিয়োগ করে আপনার সাবস্ক্রাইবার বেশি পাচ্ছেন। কিন্তু মানে একটা গ্রামে বা একটা ইউনিয়নে প্রথমত কি হারে বাড়ছে আরকি বা কেন হচ্ছে না? আপনি যেটা বললেন থ্রেট কি প্রথমত আমি যদি মনে করি চ্যালেঞ্জগুলা কি? প্রথমত চ্যালেঞ্জ হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো বিটিআরসি এনফোর্সমেন্ট এর অভাব। অর্থাৎ বিটিআরসি প্রত্যেকটা লাইসেন্সে একটা ডোমেইন দিয়েছে। এই ডোমেইনের বাইরে একজন আরেকজনের ভিতরে ঢুকে যে কাজ করছে কিনা এটা দেখার দায়িত্ব বিটিআরসি। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের বেশিরভাগই ঢাকা শহর বলেন, বাইরে বলেন, মেক্সিমাম যারা নন লাইসেন্সি, নন এনটিটিএন বা নন এনআইসিএসপি, তারা অপটিক্যাল ফাইবার নিয়ে সারা এক জেলা থেকে এক জায়গায় চলে গেছে। এমনকি দেখা গেছে একটা ওই জোনাল আইএসপি সে টেনে নিয়ে গেছে, আরেকটা ডিস্ট্রিক্টে চলে গেছে। আমাদের থার্ড একটা ছিল, অবজেক্টিভ ছিল যে ডিক্লাটারিং করা। সিটিগুলা হ্যাজার্ড, তারের জঞ্জাল থেকে যে বিভিন্ন পুল নষ্ট হচ্ছে, আগুন লেগে যাচ্ছে, ওটা মাটির তলে দেওয়া। এখন পর্যন্ত সেই জিনিসটা করেনি। এইজন্য আমরা ঢাকা শহরে আপনি জানেন যে কতগুলো জায়গায় আমরা এফটিটিএইচ করেছিলাম। মতিঝিলে করেছিলাম, গুলশান বনানীতে করেছিলাম, নিকেতনে করেছিলাম, মহাখালীতে করেছিলাম। সেই জায়গাগুলা কিন্তু ওইভাবে পড়ে আছে। ইউজ হয়নি। প্রচুর ইনভেস্টমেন্ট হয়েছে এবং সেটাকে লাইফ রাখার জন্য আমাদের কিন্তু এখনো পর্যন্ত ইনভেস্টমেন্ট সিম্পল একটা, আমি যদি উদাহরণ দিই, নিকেতন একটা ছোট্ট জায়গা।
সেখানে আমাদের 2011 সালে আমরা করেছিলাম 9 কোটি টাকা দিয়ে, শুধু অতটুকু জায়গাতে। সেটা শুধু নিকেতন এলাকাতে। তো ওখানে ডেস্কো, যেহেতু ডেস্কোর এলাকা, ডেস্কো ওখানে ডিক্লারেটিং করেছে 2016 সালে। পরে তো আবার উঠেছে। তার মানে কি দেখেন, 11 থেকে 16 সাল অর্থাৎ 5 বছর আমার ইনভেস্টমেন্টটা ওভাবে পড়েছিল। শুধু ইনভেস্টমেন্ট, তার মানে 9 কোটি, এর সাথে তো আরো আমাদের মেইনটেন্যান্স বলেন, বলেন যে ওই অ্যাক্টিভ ইকুইপমেন্ট লাইভ করা রাখেন। মানে তার অপারেশন মানে কষ্ট তো অপারেশন আছে। কস্ট আরো কত কত যোগ হলো। শুধু ক্যাপিটাল এক্সপেন্ডিচার নয় 9 কোটিটা, তার সাথে আপনি যোগ করেন। তো এইভাবে এটা একটা বড় থ্রেট, বিশাল বড় থ্রেট। আমার মানে এটা, তারপরে আমি সবচেয়ে বড় থ্রেটটা যেটা বললাম যে আমরা, হ্যাঁ অবশ্যই সব লাইসেন্সের মধ্যে গভর্নমেন্ট আর প্রাইভেটের মধ্যে আছে, টেলিটক আছে, মোবাইল অপারেটর। আপনি কি কোনোদিন টেলিটকের টেরিফ আর ইয়ার টেরিফ কি আলাদা? জিপি টেরিফ কি আলাদা? আলাদা না তো। যেটা গভর্নমেন্ট করে দিয়েছে সেটা মানতে বাধ্য, টেলিটক যেটা মানতে বাধ্য, জিপি মানতে বাধ্য। কিন্তু এখানে কি হচ্ছে, এখানে অন্যরকম। তার মানে এটা একটা বড় থ্রেট, এবং এই থ্রেটের মানে এটার সুযোগ নিচ্ছে অন্যরা, নন লাইসেন্সিরা। এটাকে একটা খোলা একটা পানিতে মাছ শিকারের মতো অবস্থা করতেছে। এটা বড় থ্রেট। এবং 3 নম্বর হচ্ছে হলো যে ট্রান্সমিশন ব্যবসা। ট্রান্সমিশন ব্যবসাটা কি? আমি যদি গাইডলাইনটা দেখি যে নো ওয়ান ক্যান বিল, অপারেট, মেইনটেইন অ্যান্ড ডেভেলপ, এই 4টা কথা কিন্তু বেস লাইন। এখন আপনারা জানেন যে গভর্নমেন্ট ডার্ক কোড দেওয়া জরিয়া করতেছে। তো ডার্ক কোড তো আসলে কখনো এনটিটির প্রোডাক্ট হতে পারে না। এই কারণে যে 2021 সালে যে টেরিফ করেছিল বিটিআরসি, সেই টেরিফে কিন্তু ডার্ক কোডকে টেরিফের আওতায় নিয়ে আসে নাই। শুধু ক্যাপাসিটির উপরই টেরিফ করছিল। তো এই জন্য, তো এই যে ডার্ক কোড দেওয়াতে, ডার্ক কোড যদি এলে কি হবে? এটা দিয়ে কি করবে? তো এটা লাইভ করতে গেলে তো অ্যাক্টিভ ইকুইপমেন্ট আনতে হবে। তো অ্যাক্টিভ ইকুইপমেন্ট আনা, তার মানে কি? এটা ডেভেলপ করতেছে। তো আমি যদি গাইডলাইনের অবজেক্টিভ দেখি যে নো ওয়ান ক্যান বিল, অপারেট, মেইনটেইন, বিল অফ ডেভেলপমেন্ট, তাহলে ডেভেলপ করতে পারবে তারা? করতে পারবে না। তো একটা সুইও তো বসানোর কথা না। তো এই যে প্রতিনিয়ত যে গাইডলাইনটা ভায়োলেশন করা, গাইডলাইন করা মানে এককে করা। তো করতেছে, তাহলে এটা তো পড়তেছি আমরা, আমরা থ্রেটের মধ্যে পড়তেছি। তো আমাদের তো দ্বিতীয় যে আমাদের অবজেক্টিভ কি ছিল? ট্রান্সমিশন উইল বি সেপারেশন। এটা মূল উদ্দেশ্যই ছিল সেপারেশন করা। যে যারা ইনফ্রাস্ট্রাকচার লেয়ারে করবে তারা শুধু ইনফ্রাস্ট্রাকচার তৈরি করবে, যারা সার্ভিস লেয়ার, সার্ভিস লেয়ার। 15 বছর, 16-17 বছর হয়ে গেল। এখনো পর্যন্ত কোনো টাইমলাইন তৈরি হইল না। ওর নাম কি? কোনো রকমের রোল ব্যাক, অর্থাৎ তারা যে বিভিন্ন অন্যান্য অপারেটর যে বিভিন্ন রকম ফাইবার নিজেরা করেছে বিভিন্ন নামে বেনামে, সেটা যে রোল ব্যাক হবে, সেটা এনটিটিএনদের কাছে দিয়ে দিবে, করবে, সেটাও এখনো পর্যন্ত হয় না। তার মানে কি? এই যে এত বড়, অর্থাৎ গাইডলাইনের থ্রেট, আমার আমার সাথে যারা ব্যবসা করে সেটা থ্রেট, আমার কাস্টমারের থ্রেট, হ্যাঁ? তারপর হলো আমার ইনভেস্টমেন্ট, আমি কিভাবে, তাহলে আমি বুঝেন যে এইগুলো না ঠিক হবে যে আমার ইনভেস্টমেন্ট কিভাবে আমি ফিরিয়ে নিয়ে আসবো। এখানে বুঝতে হবে, গভর্নমেন্টকে বুঝতে হবে যে আমার কিন্তু রেভিনিউ শেয়ারিং আছে। আমার রেভিনিউ কি? 3%। অর্থাৎ আমি যদি 100 টাকা পাই, 3 টাকা কিন্তু গভর্নমেন্টকে দিই। রেভিনিউ শেয়ারিং। রেভিনিউ শেয়ারিং। তার মানে কি? আমি 100 টাকা লস করা মানে হচ্ছে হলো গভর্নমেন্টও 3 টাকা পাবে না। তো কাজেই এটা আমার সাথে অ্যাজ এ রেভিনিউ পার্টনার হিসাবে গভর্নমেন্টেরও দেখা উচিত যে আমি এই যে থ্রেটগুলোতে পড়েছি, এবং এখনো যে আরো বড় থ্রেটের মধ্যে পড়লাম এই নতুন পলিসির মধ্যে, যেখানে লাস্ট মাইল, বিভিন্ন রকমের ডিডব্লিউডিএম দিয়ে দেওয়া, অর্থাৎ আমাদেরকে সিং করে ফেলা। তাহলে আমরা যত সিং হয়ে যাব, এই কমন নেটওয়ার্কের যে কনসেপ্টটা তত ডাইলুটেড হয়ে যাবে, আবার পুরনো কনসেপ্ট হবে, আবার সেই ওর নাম কি, একটা স্টিমের দাম যত ছিল, মানুষ কত দিয়ে করতো আপনারা জানেন, যে আইএসপিটা তখন এই মোবাইল অপারেটরের কাছে কত টাকা দেবে, ই1 কিনতো, এসটিএম কত টাকা দেবে কিনতো, এখন কত টাকা দাম, যে এই যে গ্রাফটা যে কোথায় নেমে গেছে, এটা তো এনটিটিএনের কারণে নেমেছে। তো এটা আবার সেই আগের জায়গায় ফিরে যাবে। মানে আপনাদের মানে এনটিটিএনের জন্ম থেকে যে চ্যালেঞ্জগুলো যে পড়তেছেন, মানে আপনার প্রতিনিয়ত এখন পর্যন্ত কি সে ফেস করে যাচ্ছে, মানে এখনো বিজনেস করে এখনো ওই যে বললাম না, যে যখনই বলি তখন আমাদের বড় হইতে বলে এই যে আপনি ডেভেলপমেন্ট, আমাদের নতুন নতুন করতে বলে, যে এই যে এখন
নতুন বললাম তো যে টেলকো গ্রেড ফাইবার, আরো কিছু করো, আরো সার্ভিস দাও। তো এই যে আরো, এটা আমি সবসময় একটা মিটিংয়ে একটা আ আ মজার কথা বলি। সেটা সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা কবিতা আছে। সেই কবিতার মধ্যে আ নাদের আলীকে একটা বলতেছে যে, যে "তোমাকে আমি বাবু তোমাকে আমি ওই বিল দেখাইতে পদ্ম বিল না একটা দেখাইতে নিয়ে যাব।" তখন এই বাবু বলতেছে যে, "আমি আর কত বড় হব? হলে তুমি আমাকে সেই বিল দেখাতে নিয়ে যাবা।" তা আমাদেরও একটা যে আমি আর কত সার্ভিস দিব, কত ডেভেলপ করব, কত জায়গায় আমাদের ফাইবারটা নিয়ে যাব। তাহলে তুমি বলবা যে হ্যাঁ, এনটিটিএনরা তাদের সামর্থ্য অনুযায়ী ওর নাম কি নেটওয়ার্ক তৈরি করছে। এই খাতে একটা বড় চ্যালেঞ্জ রয়েছে আরকি। ওই চাকরির বাজারটা কেমন? এই খাতে মানে তরুণদের জন্য আপনি কি বলবেন অপরচুনিটিস কেমন? আমি বলবো যে চাকরির এটা বাজারে? থ্রেট এর মধ্যে পড়বে। এই যে বিশেষ করে এই পলিসিটা তৈরি হওয়ার পরে যেহেতু লোকালি যে আপনি দেখছেন যে কতগুলা আইজিডাব্লিউ, আইসিএক্স যে বন্ধ হয়ে যায়, এখানকার লোকদের কি হবে? এখানকার কর্মসংস্থানের কি হবে? এতগুলা ইঞ্জিনিয়ার তৈরি হচ্ছে এবং আপনারা জানেন যে বিভিন্ন রকম ইউনিভার্সিটিতে এখন টেলিকমিউনিকেশন পড়ার জন্য অনেকে উৎসাহিত হয়েছে, পড়াশোনা করতেছে। অনেকগুলা লোকাল কোম্পানি তৈরি হয়েছে, কল সেন্টার তৈরি হয়েছে, অনেক কিছু তৈরি হয়েছে। তো ওরা মনে করছে যে এখান থেকে পাশ করে এইসব জায়গাগুলাতে লোকাল কোম্পানিতে তাদের আ ক্যারিয়ার তৈরি করতে পারবে। কিন্তু আ গভর্নমেন্ট যেভাবে ওর নাম কি ফরেন ইয়াদের কাছে বিভিন্ন রকমের ইয়ের কাছে আ ইন্ডাস্ট্রিগুলোকে আবার তুলে দেওয়ার জন্য ইয়ে করেছে। আমার তো মনে হয় না যে এইটা এই বিশেষ করে আমাদের লোকাল যারা ছেলেমেয়েরা যারা ইন্টারেস্টেড এইসব লাইনে পড়াশোনা তাদের করে ফেলবে। তারা মানে এই লাইনে আসবে না। তাদের চেঞ্জ করতে হবে। কারণ স্কোপ থাকবে না তো। আপনি করা থাকবে। আপনার দেশে স্কোপ যদি না থাকে, আপনার কিভাবে সেখানে চাকরি দেয়া থাকবে? মানে লাইসেন্স দেওয়া তো আপনাদের এন্টারটেইনমেন্ট বা ট্রান্সমিশনকে মানে যে মূল উদ্দেশ্য ছিল আইএলটিটিএস পলিসিতে, সেটা দেশীয় উদ্যোক্তাদেরকে তৈরি করা বা শুধু এনটিটিএন না, আইআইজি, সব আইটিসি অনেক সবগুলা লোকাল যতজন হ্যাঁ। মানে মানে দেশীয় উদ্যোক্তা মানে যেটা সুইচ আইএসপি টাইএসপি অনেকগুলো কোম্পানিগুলো গেছে। এখন যে উদ্দেশ্যটা তৈরি হয়েছিল দেশীয় উদ্যোক্তারা আমাদেরকে তৈরি মানে সংখ্যাতে বৃদ্ধি করতে হবে, তৈরি হতে হবে। তাহলে আর কি কর্মসংস্থানের সুযোগ হয়। যত কোম্পানি হবে তত আমাদের কর্মসংস্থান বাড়বে আরকি। এখন নতুন এই যে পলিসির কারণে, নীতিমালার কারণে তাহলে কি আমাদের এটা তো হুমকির মধ্যে দিয়ে যাবে তো বেশিরভাগই এটা। কারণ তো অবশ্যই, আমাদের একটা জব অবশ্যই, মার্কেট থাকবে একটা সবচেয়ে ঝুঁকির মধ্যে পড়তেছে। অবশ্যই। এত অটোমেশন হয়েছে যে মোবাইল অপারেটর কিন্তু যেখানে আগে কর্মসংস্থান ছিল সেখানে প্রায় সবার কিন্তু অপারেটর দিন কিন্তু চাকরির মানে ছোট হয়ে আসছে কিন্তু। মানে তাদের কিন্তু রেভিনিউ বাড়ছে কিন্তু আপনার কিন্তু কর্মসংস্থান বাড়ছে না। কর্মসংস্থান দিনে কমে আছে। অবশ্যই। তো এটা যাদের যেসব অপারেটর ৪-৫ হাজার যারা মানে কর্মী ছিল সেখান থেকে কমতে দেখা যাচ্ছে ১২০০ তে ১,০০০ এ নেমে গেছে আরকি। আর যেখানে উল্টো ছিল যে দেশীয় যেসব উদ্যোক্তারা ছিলেন, যারা যেসব প্রতিষ্ঠান করেছিলেন তাদের ক্ষেত্রে দিন, কিন্তু দিন বেড়েছে। কোম্পানি কিন্তু আমারই ধরেন না কেন, বেড়েছে। আমি ২০০৯ সালে আমাদের যে প্রতিষ্ঠানে যে কয়জন ছিল, সেখানে প্রায় ডাইরেক্ট এমপ্লয়ি হলো ২,০০০ এর মতো। এই যে এবং আপনার এমপ্লয়ির সাথে আরো ধরেন ফ্যামিলি মেম্বার যদি কমপক্ষে ৪ জন হয়, তার মানে এই যে কর্মসংস্থান, এই যে আপনার এই যে ব্যবস্থাটা, এরকম যদি অন্যান্য আইজিডাব্লিউ, আইসিএক্স ৩০-৩৫ টা আইআইজি আছে, আইসিএক্স আছে। এই যে জিনিসটা তৈরি হয়েছিল, কর্মসংস্থান তৈরি হয়েছিল, আরো ফ্লারিশ করতে পারত। ভিএসপি লাইসেন্স করেছিল, ফ্লারিশ করতে পারত। কল সেন্টার করেছিল, আরো ফ্লারিশ করতে পারে। এ সবই তো লোকাল আইএলটিটিএস পলিসি অনুসারেই হয়েছিল আরকি। তো এইগুলা মানে থ্রেটের মধ্যে পড়ল, পুরাই এটা। দেশীয় উদ্যোক্তা তৈরি না হলে তো আমাদের তো দেশে তো মানে কখনো আমরা এগোতে পারব না আরকি। হ্যাঁ, এবং এখন এবং থ্রেটের মধ্যে পড়ল না। আপনি একজনকে আ আমি কি মনে করব এই যে ধরেন ১৫ বছর ধরে আ আইজিডাব্লিউরা ধরেন যারা ব্যবসা করে সবাই ঠিক আছে যারা শাস্তির যোগ্য, যারা হয়তো রেগুলেশন মানে নাই, যারা বিটিআরসি ডিউজ রাখছে, যারা কোনো ক্রাইম করেছে, এটার জন্য তো টেলিকম অ্যাক্টে শাস্তির বিধান রয়েছে। গাইডলাইনে শাস্তি সেই অনুযায়ী তাদেরকে দিতে হবে। তাদের লাইসেন্স বাতিল করতে পারে। আমি যদি আমার লাইসেন্সের টার্মস অ্যান্ড কন্ডিশন ফুলফিল না করতে পারি, আমি যদি আমার টার্মস অনুযায়ী যদি আমি আমার ক্লায়েন্টদের সার্ভিস না দিতে পারি, আমি যদি আমার ওই যে রোল আউট অব্লিগেশন ফুলফিল না করতে পারি, তো বিটিআরসি হ্যাড এভরি রাইট আমার লাইসেন্স ক্যানসেল করা, আমার শাস্তি করার। আছে না? তো জি, জি। কাজেই
আমার মনে হয় এই ক্ষেত্রে কোনো কিছু লাইসেন্সিং রিজম বন্ধ না করে যারা দোষী কমাই দিয়ে এটা তো কোনো না কোনো কারণে তো এই রিজমটা তৈরি হয়েছিল। গাইডলাইন এবং আইনে তো সেই হ্যাঁ, বিধান তো রয়েছে আমার কথা যে হচ্ছে কোন কোনো না কোনো কারণে তো এই উদ্দেশ্যে তো এই লাইসেন্সগুলো তৈরি হয়েছিল। খারাপ উদ্দেশ্যে তো তৈরি হয়নি। অবশ্যই দেশে এবং সাধারণত আপনি যদি এখন প্রশ্ন করেন যে অন্য দেশে তো নাই এটা। ভাই অনেক দেশে তো ফাঁসির বিধান নাই। আপনার দেশে তো ফাঁসির বিধান আছে। তো এটা হলো যে দেশের যে আইন, যে দেশে যে ইয়ে করার ওই দেশে ওই কিছু পলিসি তৈরি করে ওই দেশের সুবিধার্থে। ঠিক আমাদের দেশে হয়তো আইজিডব্লিউ দরকার ছিল, যেটা হয়তো ইন্ডিয়াতে দরকার নাই, যেটা হয়তো ইউরোপে দরকার নাই। তারা তাদের আইন কানুন সব মেনে চলে। আমরা কেন আইজিডব্লিউ করছি? একটা গেটওয়ের মধ্যে কেন নিয়ে আসছিলাম? দেখলাম অবৈধ ভিআইপি করতো, এই কারণে তো নিয়ে আসছিলাম। আইসিএস কেন নিয়ে আসছিলাম? আইআইজি কেন নিয়ে আসছিলাম? হ্যাঁ? তো এই কারণে তো নিয়ে আসছিলাম। আর এনটিটিএন এরা তারা যে এরা লোকাল যেহেতু সবগুলো তো বিদেশি ফরেন ইয়াতে চলছিল। এই যে লোকাল ইয়াতে করার জন্য আইএলটিএস পলিসি করেছিল। তো সবই তো কল্যাণের জন্য সরকার তো সবই যে সরকারই থাকুক জনগণের জন্যই তো করেছিল, জনগণের আমার দেশের জন্যই তো করা হয়েছিল। তো একদম মানে সবকিছু তো ডাইলিউটেড করে যেহেতু উচিত হয় নাই তো জিনিসটা। আপনাদের যে একটা ব্যবসায়ীদের জন্য সবসময় একটা বরাবর একটা চ্যালেঞ্জ থাকে আর কি। বিভিন্ন মানে রাজনৈতিক সরকার যখন ক্ষমতায় আসে বা অনেক সময় দেখা যায় সরকার আবার চেঞ্জ হয়ে যায়, অন্য রাজনৈতিক মতাদর্শে আসে। তো মাঝে মধ্যে শোনা যায় আর কি, মানে যখন এই সরকার থাকার সময় কোনো বিশেষ গোষ্ঠী বা কোনো কোম্পানির নামে শোনা যায় যে তারা সুবিধা পেয়েছেন। তখন একটা রেজিম চেঞ্জ হলে, নতুন সরকার আসলে তখন দেখা যায় তারা আবার রাজনৈতিকভাবে একটা ব্যবসায়িকভাবে একটা মানে চ্যালেঞ্জের এবং মানে একটা ক্ষতির মধ্যে পড়তে যায়। আসলে এটা আমাদের এটা আর্থসামাজিক বা রাজনৈতিক প্রেক্ষাপটে আসলে এটার থেকে আমাদের আসলে মানে উত্তরণটা কি? মানে সরকারের সাথে সবাইকে কাজ করতে হবে। দেখেন এইগুলো আসলে আগে এই ধরনের ইয়ে ছিল না। এই ধরনের জিনিসগুলা যে আপনি কি তাহলে কি সরকার থাকবে ৫ বছর, আপনি কি ৫ বছর ব্যবসা করবেন? আপনি কি যে সরকার থাকবে তা সেই আপনাকে ডাকলে সে বিটিএসসি চেয়ারম্যানের কাছে আপনি যাবেন না? সেই মন্ত্রীর সাথে আপনি যাবেন না? সরকার যে প্রজেক্টগুলো দিবে সেই প্রজেক্টে আপনি পার্টিসিপেট করবেন না? আপনি আইন বাধ্য হবেন? আপনি রেভিনিউ শেয়ারিং করবেন না? তো আপনাকে তো করতে হবে। সেক্ষেত্রে যদি আপনি আ পরবর্তী সরকার এসে যদি আপনাকে বলে যে, "না, আপনি ওই সরকারের ছিলেন।" তো ব্যবসা তো করতে হবে। আপনি কি খান নাই? আপনি কি আপনি আপনি তরি-তরকারি খাবেন না? এখন যদি মনে করেন যে, "না, এই সরকার যারা খাইছে তারাও পাপী, তারা হলো থাকবে।" তা তো হইল না জিনিসটা। তো কাজেই এই জিনিসটা পুরো রং কনসেপ্ট। ব্যবসায়ীরা ব্যবসা করে, ব্যবসার জন্য করে, রেভিনিউ আর্ন করার জন্য করে। আপনারা দেখেছেন এখানে কেন এটা হয় নাই? আপনার বিভিন্ন চ্যানেলগুলা সরকারের গুণগান করে নাই? সেই চ্যানেলগুলো এখন পর্যন্ত কি নাই? তারা কিভাবে টিকে আছে? তারা চেঞ্জ হয় নাই? আমি নাই বা বললাম। তারা তো অনেক নেকেডলি ভাবে অনেক রকম সরকারকে সাপোর্ট করছে। তারা কি এখন কি সবগুলা কি ডাইলুটেড হয়ে গেছে? তো হয়নি তো। ব্যবসায়ীরা তো ব্যবসার স্বার্থে যাবেই। এখন যারা আছে তাদের কাছে যেরকম যাচ্ছে, ভবিষ্যতে আ ইলেকশনে করার পর যে গভর্নমেন্ট আসবে, অবশ্যই আমরা তাদের সাথে যাব। তাদের আইন কানুনগুলো আমরা ইয়ে হতে আমাদের ডাকলে তাদের যেতে হবে না? তো ঠিক সেরকম প্রিভিয়াস যে গভর্নমেন্ট ছিল, আমি ডাকলে আমার যেতে বাধ্য ছিলাম না আমরা? আমরা সেখানে ব্যবসা করে আমরা ইয়ে করতেছি না। এখন সেটা যদি মনে করেন আমরা কাজ পেয়ে আমরা তো আমাদের যোগ্যতা দিয়ে কাজ পেয়েছি। এখন সেটা সরকার বা এরা বের করবে। কেউ যদি ওর নাম কি অন্যভাবে কাজ পেয়ে থাকে, আইডেন্টিফাই করা উচিত। বের করুক। সে প্রকাশ করুক যে না এ হলো লিগ্যাল ওয়েতে ব্যবসা পায় নাই। ইনলিগ্যাল ওয়েতে তাদের সাথে সম্পর্ক ভালো ছিল দেখে পেয়েছে। তাকে শাস্তি আনাটা নিয়ে আসুক। আমরা ওয়েলকাম জানাবো। মানে আইনের কোনো বিচ্যুতি কেউ মানে করলে অবশ্যই। এখন বা এটা কোনো করলে কিছু এখন কেউ সমস্যা যদি হলে যে ওখানে টেন্ডার করেছে উইথআউট টেন্ডারে হ্যাঁ, আমরা উই আর সাফারার। উই আর সাফারার। আমাদের আমরা ডাইরেক্ট বলি যে আমরা ১৫ বছরে সবচেয়ে বেশি সাফারার হলো আমরা। কারণ দেখা গেল যে টেলকো ওর নাম কি আমরা আ টাওয়ার পাই নাই, সাবমেরিন পাই নাই এবং টাওয়ারে আমরা আমাদের যতদূর আমাদের ১ নম্বর থাকার কথা আমাদের টাওয়ারে। কিন্তু সেখানে আমরা পাই নাই। আমাদের তো আরো বেশি আমরা লুজার। আমরা ১৫ বছরে আমাদের একটা অবজেক্টিভ ফুলফিল হয় নাই। আমরা যদি ওই সব থাকতাম আমাদের একটা অবজেক্টিভ ফুলফিল হয়নি। তাহলে তো আমরা ট্রান্সমিশন সেপারেশন হয়ে যেত। তাহলে তো ডিক্লাটারিং হয়ে যেত। তাহলে তো আর অন্য কেউ ফাইবার নিয়ে করতে পারত না। তার মানে কি?
আমরা আমাদের কোনো কিছুই আমরা করতে পারিনি। আমাদের সাথে হয়তো আমরা পারি নাই। তা কাজেই সবকিছু বোঝা যাচ্ছে যে আমরা আসলে ওই ১৫ বছর ধরে সাফারার ছিলাম। তবে মাঝে মধ্যে প্রায় অন্যান্য খাত থেকে আরকি মানে শোনা যায় যেটা আপনার ইনফো সরকার নিয়ে মাঝে মধ্যে অনেকে প্রশ্ন তুলে আরকি হুম, আপনাদের এই বিষয় নিয়ে আরকি। হুম। যদিও আপনারা এই বিষয় নিয়ে একাধিকবার বলেছেন আরকি। আজকে আমাদের টেক স্কুলের জন্য কিছু বলবেন কিনা আরকি? মানে এটা নিয়ে কি বলা যায়? আসলে কি দেখেন ইনফো সুবিধার কথা সরকার ওই যে বলবেন? বললাম সুবিধা এটা তো অবশ্যই একটা খুব ভালো প্রজেক্ট ছিল। আমরা কি করেছি? আমরা শুধু ফাইবার কানেক্টিভিটি দিয়েছি। আমরা কিন্তু ব্যান্ডউইথ দিই নাই, কিছু দিইনি। গভর্নমেন্টের প্রজেক্টে এবং এটা যদি গভর্নমেন্ট আমরা মাত্র ১৮ মাসে এই জিনিসটা কমপ্লিট করেছি। ইনফ্রাস্ট্রাকচার 2 বলেন বা 3 বা ইয়ে করেন। এর ফলে যে এই যে আমি বললাম যে সবচেয়ে বড় আমাদের ইয়েটা গেছে যেটা হলো COVID-19 এ যেটা গেছে। সেই জিনিসটা কিন্তু ইনফো সরকার এই যে ইউনিয়ন পর্যন্ত যদি না পৌঁছাতে হতো, অনেক কিছুই ওর নাম কি হতো না। এই যে এটা কিন্তু আমরা বড় একটা জিনিস ইয়ে করেছি ইনফো সরকারে। আমি অবশ্যই ইনফো সরকারটা একটা ভালো প্রজেক্ট ছিল। এখন ভিতরে কি হয়েছে, এখানে তো আর ইনফো সরকার শুধু ট্রান্সমিশন না, এখানে সবচেয়ে বড় যেটা ছিল হার্ডওয়্যার। সেটা তো আর আমরা জানি না হার্ডওয়্যারের কি ইয়ে হয়ে আছে বা ওটা সরকার কি করেছে। কিন্তু আমি মনে করি যে আমাদের যে নেটওয়ার্কটা আমরা আমরা ১৩০০ টা ইউনিয়ন পেয়েছিলাম আমাদের ইনফোসোকা 3 টাতে। আমরা সেই ১৩০০ ইউনিয়নে আমরা আমাদের কাজ ঠিকই করেছি। বাট সবচেয়ে বড় দুঃখের বিষয় হলো ইনফ্রাস্ট্রাকচার 2 এর সেই ১৮ সালের টাকা এখনো আমরা পাইনি। আমরা যে বলতেছি যে বেনিফিশিয়ারি আমরা কিন্তু এখনো পর্যন্ত সেই টাকাগুলো কিন্তু পাইনি। বেনিফিশিয়ারি তো দূরের কথা। মানে কাজ করেছেন হ্যাঁ, কিন্তু কোনো করেছি কিন্তু উদ্দেশ্যে এখনো টাকা পর্যন্ত পাননি এখনো আপনারা। পাইনি। হ্যাঁ, টাকা-পয়সা পাইনি। এবং পুরা প্রজেক্টটার দোষ মনে হচ্ছে যে আমরা মাথায় নিয়ে নিছি। আসলে তো এটা না। এন্ড হার্ডওয়্যার সবচেয়ে বড় জিনিস হলো হার্ডওয়্যারে। যারা হার্ডওয়্যার যদি জিনিসপত্র কিছু ইয়ে করে থাকে সেটা তো আর আমাদের দায়িত্ব তো আমাদের কিছু না। তাই না? আমরা আমাদের যতটুকু নেট ইয়ে করছে যতটুকু আমরা দিয়েছি। এবং এই যে বারবার বললাম যে ব্যান্ডউইথটা তো আর আমরা দিই নাই। তার মানে আপনি জানেন যে NT10 কখনো ইন্টারনেট ব্যান্ডউইথ দিতে পারে ইন্টারনেট না। ব্যান্ডউইথ দেন না। হ্যাঁ, শুধু কাজেই ট্রান্সমিশন আমরা শুধু একটা ফাইবার নিয়ে এবং ওটা আমরা মেইনটেন্যান্স করছি। এই যা। মানে ট্রান্সমিশন ব্যান্ডউইথ আর ইন্টারনেট ব্যান্ডউইথ আর এক না অবশ্যই আসলে। না, অবশ্যই না। আর আপনার কথা দিয়ে যেটা মনে হচ্ছিল আরকি, এই খাতে এখন যেমন আপনারা বিভিন্ন সময় যেমন অনেকে বলে থাকে যে প্রাইভেট হোমকে অনুষ্ঠান সামিটকে বলে থাকে আরকি যে আগে সরকারের থেকে অনেক বেশি সুযোগ-সুবিধা পেয়েছিলেন। কিন্তু আপনার কথা দেখা গেল যে আপনারা টাওয়ারকো কোম্পানির জন্য আপনারা এপ্লাই করেছেন, পান নাই। সাবমেরিন কেবল আমি অনেক কিছু লাইসেন্স থেকে ফাইবার রুমের কথা বলতেছি। হ্যাঁ, প্রাইভেট হোম কথাই বলতেছি আরকি। যে আপনারা অনেক কিছু থেকে বঞ্চিত হয়েছেন আরকি। তাহলে কি এবার কি আপনারা কি নতুন করে কোনো কি আবার কি আবেদন করেছেন কিনা বা এটাকে রেগুলেটরি বডিকে অ্যাড্রেস করেছিলেন কিনা আরকি? আমরা এখনো পর্যন্ত কারণ এখানে করিনি। টাওয়ারকো কোম্পানির বিষয় থাকতে আমি আমাদের সব থাকতে রিপোর্টও করেছিলাম আরকি এটা নিয়ে আরকি। যেহেতু এখন তো আপনি জানেন যে রিজিমটা তৈরি করেছে এখানে আমরা টাওয়ারকে এমনি পেতে পারি। আমাদের মধ্যে এমনি পেতে পারি। বাট আরেকটা করেছে মানে লাইসেন্সের যে মডেলটার কারণে মডেলটার ভেরিফাই কারণে করেছে। আমরা যেরকম টাওয়ারকেও যেরকম NT10 পেতে পারবে, আমরাও NT10 নাকি টাওয়ারকেও পেতে পারি। তো আ কিন্তু সাবমেরিন পাইতে পারি না। একই ডাইরেক্টর বা ইয়েতে হলো একই ইয়ারা উপরের লেভেল বা নিচের লেভেলে নামতে পারবে না। এটা ট্যাপ করে সত্যি হ্যাঁ, বলতে বলছেন তো জিনিসটা ইয়ে করতে পারবে না। তো সেটাই ইয়ে করতেছি যে আমরা হয়তো কিন্তু বাট যেহেতু এখনো পর্যন্ত আমরা ইয়েতে আছি, দেখা যাক সামনের ভবিষ্যৎ কি হয়। এখন যেহেতু টেলিকম পলিসি কেবল পাস হলো, গাইডলাইন গুলো হচ্ছে আমরা দেখতেছি, অবজার্ভ করতেছি। আমাদের কিছু আ ওর নাম কি আ আমাদের পক্ষের কিছু কথা BTS থেকে জানাচ্ছি। হ্যাঁ, এখন এই পর্যন্ত আছে। ভবিষ্যতে বলে দিবে যে টেলিকম সেক্টরে কোন দিকে যাচ্ছি আমরা, এরপরে কি করব? আপনাদের এখন মানে এই খাতে এখন সামনে যেতে অনেক প্রযুক্তি যেমন আসবে 5G র কথা বলা হচ্ছে, হ্যাঁ? দেশে আসবেন। তারপরে IoT বিভিন্ন সার্ভিস নিয়ে আরকি নতুন, নতুন অনেক সার্ভিস যুক্ত হচ্ছে আরকি। তো এই বাংলাদেশের একটা ভবিষ্যৎ বা সম্ভাবনা আপনার এই খাতের জন্য কিভাবে দেখতেছেন আরকি? অবশ্যই সম্ভাবনা। আপনি অবশ্যই সম্ভাবনা। 5G আপনারা জানেন যে ২০২১ সালে কিন্তু আমরা টেলিটক কিন্তু একটা ট্রায়াল করেছিল 5G এবং সেই ট্রায়ালে কিন্তু আমরা ইনফ্রাস্ট্রাকচার পার্টনার ছিলাম, ফাইবার অ্যাটম লিমিটেড। আমাদের লাইসেন্স গাইডলাইনে কিন্তু একটা পারমিশন দেওয়া আছে যে আমরা নট অনলি ফাইবার, প্রয়োজন পড়লে ওয়্যারলেস সার্ভিস দিতে পারি। প্রয়োজন আরো যদি ভবিষ্যতে আরো নতুন কোনো টেকনোলজি আসে, তার জন্য যে প্ল্যাটফর্ম দরকার অর্থাৎ আমি যদি এভাবে বলি
যে আমাদের এখন 4 চাকার গাড়ি চলতেছে। কোনোদিন যদি আমাদের দেশে যদি 100 চাকার গাড়ি চলে, সে 100 চাকার গাড়ি চলার জন্য যে রাস্তা তৈরি করা লাগবে, সেই রাস্তা আমাদের তৈরি করতে লাগবে। কোনোদিন যদি এমন যদি হয় যে না বাতাসে চলবে গাড়ি, সেটার জন্য যে প্ল্যাটফর্ম তৈরি করা লাগবে সেটাও আমাদের রেডি থাকতে লাগবে। অর্থাৎ ভবিষ্যতে যে কোনো টেকনোলজি আসার জন্য অ্যাডাপ্ট করার জন্য রেডি থাকতে এবং আমি মনে করি আমরা ফাইবার অ্যাট হোম আমরা কিন্তু শর্ট টার্ম বিজনেস করতে আসিনি। আপনারা ভালো মতো জানেন যে আপনারা যারা টেলিকমিউনিকেশন আছে, যারা এতদিন ধরে আ এই খাতে বিভিন্ন রকমের নিউজ করতেছেন, করতেছেন যে বিশেষ করে ফাইবার অ্যাট হোম কখনো শর্ট টার্ম নিয়ে, শর্ট গেইন নিয়ে কিন্তু ব্যবসা করতে আসেনি। আমাদের ভিশনই হলো লং টার্ম। আমাদের ভিশনই হচ্ছে হলো আরো ৫ বছর পর কি হবে সেটা করা। তো কাজেই আমরা 5G বলেন বা অন্য টেকনোলজি বলেন যেকোনো অ্যাডাপ্ট করার জন্য হ্যাঁ, আমাদের যে আ অ্যাক্টিভ ইকুইপমেন্ট বা যে জিনিসগুলো বসাইছি এবং আমাদের এই যে বারবার বলতেছি, আমিও ইউজ করতেছি যে আসলেই আমাদের ফাইবার বলেন বা অন্য কিছু হলো টেলকো গ্রেড জিনিস। আচ্ছা, নতুন লাইসেন্সের কথা বললেন, যারা এখন ধরেন যে আপনারা এনটিটির উপর ছিলেন যে এখন টাওয়ারও বিল্ড করতে পারবেন আপনারা নাকি? হ্যাঁ, মানে টাওয়ার করে লাইসেন্স আলাদা করে নেওয়ার প্রয়োজন না, না পড়বে না। মাইগ্রেট করা যাবে। হ্যাঁ, তাহলে এই খাতে তাহলে তো মনে হচ্ছে যে এখন এটাকে সমন্বয় হবে কি? ধরুন যে আগে টাওয়ার থেকে টাওয়ারগুলি ছিল যেমন, তারপর 4G স্ট্যান্ডার্ড ছিল, 5G তে যেমন আপনার টাওয়ার থেকে টাওয়ার যেমন ফাইবার অপটিকে সংযোগ হ্যাঁ। থাকতে হবে ট্রান্সমিশন। এখন এটা কি আপনারাই কি সবকে ডিমান্ড ফুলফিল করবেন নাকি মোবাইল অপারেটরদের তাদের ডিমান্ড অনুযায়ী করলে তখন আবার এটা ফাইবারাইজেশনটা করবে আরকি? না ফাইবার তো যেহেতু ফাইবারের নাকি এন্টিটির জন্য এবং টাওয়ার হলো টাওয়ার কোর জন্য। হুম। এবং টাওয়ার কোর যে লাইসেন্সের যে কন্ডিশন গুলো আছে সেগুলো তো এখানে থাকতেছেই। এই যে রোল ইন, রোল আউট, রোল ব্যাক করা সেগুলো থাকতেছে। এ এই টাওয়ার এবং ফাইবার কিন্তু কোনটাই মোবাইল আপনার কাছে থাকতেছে না। এটা আপনারা জানেন যে এটা বিটিআরসি মাননীয় চেয়ারম্যান মহোদয় এটা বারবার বলতেছেন, বিভিন্ন মিডিয়াতে বলতেছেন, আপনাদের সামনেও বলেছেন এবং আমাদের যে বিভিন্ন রকমের মিটিং হয়, বিভিন্ন রকমের এই কয়দিন আগে যেটা হলো, সেখানে স্পষ্টভাবে উনি বলে দিয়েছেন যে ফাইবার, অপটিক্যাল ফাইবার কোনদিনই হবে না এবং পপ এই যে পপগুলা মাস্ট বি কানেক্টেড উইথ এনআইসিএসপি যে লাইসেন্স অর্থাৎ এখানে নট অনলি এনটিটিএন এর মধ্যে টাওয়ার কো আছে। তাহলে তো সেক্ষেত্রে মনে হচ্ছে মানে আপনাদের মতো যে অপারেটরদের জন্য আপনার বিনিয়োগ মানে আরো সামনে হচ্ছে অনেক কিছু চ্যালেঞ্জের মধ্যে পড়তে হবে আরকি। অবশ্যই। আমাদের যদি বারবার বলতেছি যে এটা বিনিয়োগের তো অবশ্যই কারণ ইনভেস্টমেন্ট তো প্রচুর। সেক্ষেত্রে যদি আমাদেরকে সেই ফ্যাসিলিটিস না দেওয়া যায়, সেই এনফোর্সমেন্ট যদি করা না যায় এবং আমাদের অনেক ক্ষেত্রে আ আমরা বারবার আর্নেস্ট রিকোয়েস্ট করছি যে আমাদের দেশে কিন্তু অনেক জায়গা আছে এই যে আপনি যেটা বললেন সাবস্ক্রাইবার নাই, দ্বীপ অঞ্চল, হ্যাঁ? যেখানেই গেছে সেখানে আমাদের কিন্তু বাধ্যতামূলক যেতে হবে। যাইতে হইছে বা হবে। সেখানে যদি এই যে গভর্নমেন্টের যে এসওএফ ফান্ড এখন কিন্তু আমাদের এসওএফ ফান্ডের জন্য 1% দিতে হয়। সেক্ষেত্রে যদি আমাদের এসওএফ ফান্ডের মধ্যে ঢুকানো হয় বা অন্য কোনো ফান্ডও যদি আমরা পাই, সেখানে আমরা বিভিন্ন সাবসিডি দেওয়া যায়। তো আমরা অবশ্যই এই জিনিসগুলো সরকার যদি করে, তাহলে ওইসব জায়গায় আমরা খুব তাড়াতাড়ি এবং কোয়ালিটি অফ সার্ভিস নিয়ে আমরা পৌঁছাইতে পারবো। একটা যে বললেন যে এনফোর্সমেন্টের ক্ষেত্রে বা বাংলাদেশের আমাদের বিটিআরসির আরকি শুধু কি মানে ঢাকা কেন্দ্রিক দ্বারাই মানে পরিচালিত মানে চট্টগ্রামে কি ওদের অফিস-টফিস কি আবার ওনাদের একটা রাজশাহী শহরে কি কিছু অফিস আছে। ইন্সপেকশন টিম কি ওখানে আছে চট্টগ্রামে ওখানে ওদের মনিটরিং। ওইটা আসলে ওরকম নাই। আমি রিসেন্টলি শুনেছি যে তাদের আ ডিসেন্ট্রালাইজ করার একটা চিন্তাভাবনা চলছে। এই কমিশন হয়তো চিন্তাভাবনা করছেন। বর্তমান চেয়ারম্যান ওদের ডায়নামিক চেয়ারম্যান আমি মনে করি যে কমিশনার আছে ওনারাও ডায়নামিক। ওনারা সুস্থ চিন্তা করবেন এবং এটা হলো আ অবশ্যই বিশেষ করে আমাদের জন্য তো খুবই দরকার। কারণ ওখানে আমি ঢাকা থেকে তো বললাম কি উনারা তো এত কিছু অবজার্ভ করতে পারে না। এত কিছু মনিটরিং করতে পারে না। দেখা যায় ওখানে প্রচুর occurrence হচ্ছে নন লাইসেন্সে ব্যবসা করতেছে, লাইসেন্স ছাড়া ব্যবসা করতেছে। তো কাজেই এইটা করার জন্য অবশ্যই বিটিআরসি ডিসেন্ট্রালাইজ হইতে হবে। প্রত্যেকটা জায়গায় ওরকম তাদের আ এনফোর্সমেন্ট টিম বলেন বা অফিস বলেন, মনিটরিং টিম বলেন থাকা লাগবে। এই খাতে যারা মানে আমাদের বেশিরভাগ হচ্ছে মানে তথ্য প্রযুক্তি খাতে তরুণরা বেশি আরকি সম্পৃক্ত আরকি মানে কাজ করে থাকছেন সবকিছু থেকেই। তরুণদের উদ্দেশ্যে আপনারা কি বলতে চান আরকি? মানে এই খাতে কেরিয়ার বা ভবিষ্যৎ বা পথ চলার ক্ষেত্রে তাদের কি করণীয় আরকি? তরুণদের উদ্দেশ্যে এখন আমার প্রথমত হলো যে নিজে এখন তরুণদের সঙ্গে কি বলবো? প্রথমত হচ্ছে হলো তরুণরা আদৌ ভবিষ্যতে
এই যে এত বড় একটা মার্কেটের পাবে কিনা সেটা আমি সন্দিহান। কারণ মার্কেট যদি সিঙ্ক করে, দেশি কোম্পানিগুলো যদি বন্ধ হয়ে যায়, তা তরুণদের তো অবশ্যই এই যে পড়াশোনা, এই যে উৎসাহ, হ্যাঁ? অবশ্যই। কারণ আমাদের তরুণরা কিন্তু অনেক স্মার্ট। বিভিন্ন জায়গায় মনে মনে করেন, হ্যাঁ, ওই সেই অ্যাপল থেকে শুরু করে, ওর নাম কি, মাইক্রোসফট থেকে শুরু করে সব কিন্তু প্রচুর বাংলাদেশি আমাদের ছেলেপেলেরা, ইয়াং ছেলেপেলেরা সফটওয়্যার ডেভেলপমেন্ট থেকে শুরু করে, কনটেন্ট প্রোভাইডার থেকে শুরু করে, ফ্রিল্যান্সিং থেকে শুরু করে প্রচুর তরুণরা আসতেছে এবং এটি হলো ভবিষ্যৎ। এটাই ভবিষ্যৎ। কাজে আমি মনে করি যে তরুণদের এই উৎসাহটাকে আরো উৎসাহিত করার জন্য গভর্নমেন্টের উচিত আরো কিভাবে লোকাল এন্টারপ্রেনারদেরকে আরো উৎসাহিত করেন। আপনি যদি ভারতের দিকে তাকান, দেখেন যে কিভাবে ওরা নিজেদের লোকাল কোম্পানিগুলোকে কিভাবে ফ্লারিশ করছে, কিভাবে ফরেন কোম্পানিগুলো আস্তে আস্তে চলে গেছে। ওরা কিন্তু ফরেন ইনভেস্টরকে জোর করে বের করে দেয়নি। এমন পলিসি তৈরি করছে যে কারণে লোকাল কোম্পানিগুলো বড় হয়ে গেছে এবং ফরেন কোম্পানি আস্তে আস্তে বেরিয়ে গেছে। ফলে কি হয়েছে, ওদের দেশের যেরকম উদ্যোক্তা সৃষ্টি হয়েছে, ঠিক সেরকম কর্মসংস্থান ব্যবস্থা হয়েছে। তরুণরা উৎসাহিত হয়েছে বিভিন্ন রকম এবং তারা বিভিন্ন পৃথিবীতে বিভিন্ন জায়গায় ছড়ায় পড়ছে। আপনারা মানে ধরুন কথা বললেন আর কি, যেমন ভারতের উদাহরণ দিলেন আপনি, যে দেশীয় উদ্যোক্তাদের জন্য পলিসি থেকে যে সাপোর্ট টাপোর্ট দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে, আমাদের দেশের উদ্যোক্তারা আর কি মানে এই পলিসির সাপোর্ট আর কি মানে কতদিন লাগতে পারে বা কি বিষয় লাগতে পারে, নাকি আমাদের উদ্যোক্তারা মাল্টিন্যাশনাল কোম্পানির সাথে মানে ফেয়ার কম্পিটিশন করার মতো মানে কি আমরা কি সেই যোগ্যতা বা দক্ষতা আমাদের কি সুযোগ যোগ্যতা সুবিধা কি হয়েছে 100 কিনা? টু 100% যোগ্যতা আছে আমাদের। কারণ আপনি হিসাব করে দেখেন না, মোবাইল কোম্পানি চালায় কারা? আপনি কি বাইরে থেকে নিয়ে এসে চালান? না আমাদের দেশেই লোকজন চালায়। আমাদের ওখানে মোবাইল অপারেটরের সিইও গুলা কারা? এখন ম্যাক্সিমাম সিইও তো বাংলাদেশী। আপনাদের ওদের সিটিও কে? ওদের সিএমও কে? ওদের যে অন্যান্য ইঞ্জিনিয়ার কে, ওদের মার্কেটিং লোক কে, সবই বাংলাদেশী। তো চালাচ্ছি তো বাংলাদেশীরা। হ্যাঁ? তো এবং মানে আমাদের বললাম না, আমরা উই আর ভেরি স্মার্ট। আমাদের বাঙালিরাতে যেখানে যান, বাংলাদেশীদের যেখানে যেকোনো জিনিস করে চলে আসতে পারবে। অন্যান্য দেশের থেকে তুলনায়। তো কাজেই আমাদের যদি ঠিকমতো ডিরেকশন পাই, ঠিকমতো যদি পলিসি পাই এবং আমার মনে হয় এখন বাংলাদেশে অনেক একটা মোবাইল কোম্পানি চালানোর মতো এরকম উদ্যোক্তা বাংলাদেশেও আছে। কাজেই আমরা যদি সেই দিকে দিই যে লোকাল এন্টারপ্রেনার আরো উৎসাহিত করি এবং আমরা যদি আমি কেন why not যে আমি একটা বাঙালি কোম্পানিকে আমি মোবাইল অপারেটর দেখতে পারি না কেন? টেলিটক তো গভর্নমেন্ট কোম্পানি। তার সাথে কেন একটা আ কোনো প্রাইভেট একটা মোবাইল কোম্পানি বাংলাদেশে হয় না? এখনদিন পর্যন্ত হয়নি বা ভবিষ্যতে কেন হবে না কেন? এই প্রশ্ন আমি আপনাকে মানে করতাম আর কি, যে আপনি করে ফেললেন আর কি, বলে হ্যাঁ, যাচ্ছেন। মানে কয়েকটা অপারেটর ছাড়া মানে গ্রামীণ, রবি, হ্যাঁ, তারপর এয়ারটেল তো একই ব্র্যান্ড হয়ে গেছে হ্যাঁ, রবির সাথে, আর বাংলালিংক, কয়েকটা ছাড়া সরকারি হচ্ছে একটা অপারেটর হচ্ছে হ্যাঁ। আমাদের টেলিটক। এই ছাড়া কিন্তু এখন পর্যন্ত কোনো অপারেটর কিন্তু আমাদের তো বাংলাদেশে এই সৃষ্টি হয় না। আমাদের দেশে এটা কি বাজার বাংলাদেশ নাই না কেনার সুযোগই নেই? অবশ্যই বাধা আছে। এখন সুযোগ যদি সৃষ্টি না করেন, কারণ ওখানে তো আপনি বন্ধ করে রাখছেন। এটা তো ওপেন লাইসেন্স না। আপনি তো ফিক্সড করে রাখছেন। আপনি যদি ওপেন লাইসেন্স করতেন, আমাদের আমাদের এখানে বিদ্যুৎ খাতে হাজার, হাজার কোটি টাকা ইনভেস্টমেন্ট করতেছে। আপনি হেভি ইন্ডাস্ট্রির খাতে করতেছে, আপনি ইলেকট্রনিক প্রোডাক্টস এ করতেছে, আপনি ফুড অ্যান্ড ইয়েতে করতেছে। করতেছে না? করতেছে তো, বাংলাদেশিরাই তো করতেছে। অনেক হেভি, হেভি কারখানা এখান থেকে করতেছে। তো আপনি সে পথে একটা আ লোকাল কোম্পানি কেন মানে মোবাইল লাইসেন্স নাই কেন? মানে এটা আমারও কিউরিওসিটি এটা যে কেন হইতে পারবে না? কেন একটা বাংলাদেশের যত বড়, বড়, হ্যাঁ? সে যদি পাওয়ারের ক্ষেত্রে ব্যবসা করতে পারে, সে যদি সিমেন্ট থেকে শুরু করে, রড থেকে শুরু করে, হ্যাঁ? ইয়া থেকে যে বড় মানে হেভি ইন্ডাস্ট্রি, এমনকি শিপিং ইয়াতে যদি কাজ করতে পারে, শিপ তৈরি করতেছে, বিল্ড করতেছে বাংলাদেশের কোম্পানি, হ্যাঁ? করতে পারে। তো সেক্ষেত্রে কেন মানে একটা কোম্পানি এখন এখন জানেন আপনার গাড়ি তৈরি করতেছে। গাড়ি পর্যন্ত বাংলাদেশের এখন ম্যানুফ্যাকচার হচ্ছে। তো কেন একটা মোবাইল কোম্পানি কেন বাংলাদেশে হবে না? আপনি বলেন সেটা। না, মানে সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময় বলা হয়ে থাকে আর কি, যে এই খাতে যে মানে সরকারের তো উচিত আরো এই হেল্প খাতে যে করা। এটা আপনার প্রচুর বিনিয়োগের পরিমাণ হয়, যে হ্যাঁ, বিনিয়োগের পরিমাণ দেখা যাচ্ছে আমাদের লোকাল গভর্নমেন্ট হেল্প পক্ষে করবে, সম্ভব না। গভর্নমেন্ট হেল্প করবে। তাহলে কি আমাদের বিনিয়োগের সমস্যা, নাকি আমাদের মানে এই যে তথ্য প্রযুক্তির নাকি না জ্ঞানের অভাবে বিনিয়োগ কোনো চ্যালেঞ্জ? কোনো চ্যালেঞ্জ নয়। এটা পলিসির অভাবে। এটা সম্পূর্ণ আমি এটা বিনিয়োগও না, বিনিয়োগকারী, ব্যাংক
দেখেন টাকা নিয়ে বসে আছে, টাকা আছে, সরকার যদি হেল্প করে, শুধু পলিসি সরকার যদি ঠিকমতো তুলে ধরতে পারে, সরকার যদি ওপেন করে দিতে পারে, ওইখানে জায়গায় যদি কম্পিটিশন জায়গায় যেভাবে কম্পিটিশন করতেছে, ওয়াই আপনি এখানে এই যে এখনো পর্যন্ত যেসব জায়গায় ওপেন লাইসেন্স না থাকা উচিত, যেখানে ইনফ্রাস্ট্রাকচার, আপনার কয়টা রাস্তা দরকার, সেখানে আপনি ওপেন লাইসেন্স করে রাখছেন। কিন্তু সার্ভিস, যে সার্ভিস 100টা সার্ভিসের লোক করেন না কেন? আপনি যদি সার্ভিস পায় তো আপনি সে তো টিকে থাকবে, ইয়ারলিস্ট টিকে থাকবে। আইএসপি যদি 1000 হইতে পারে, তো মোবাইল কোম্পানি কেন 4টা আটকে রাখছেন আপনি? কেন 5টা হইতে পারে না? কেন 6টা হইতে পারে না? কেন লোকালদের দিচ্ছেন না? ঠিক আছে, ধরলাম ফরেন এখানে হয়তো আসতেছে, তারা ইয়ে করছে, তাই বলে লোকালদেরকে ট্রাই করছেন? লোকাল কি আসে নাই? অবশ্যই আসবে, যদি ওরকম পলিসি তৈরি করে। রেগুলেটরি বডিতে দেখলাম যে বর্তমান বিটিআরসি এর চেয়ারম্যান এই বিষয়টাকে মানে অ্যাড্রেস করতে চাচ্ছিলেন যে কিছু ছোট ছোট এন্টারপ্রেনার যেন সৃষ্টি হতে পারে আর কি, পলিসি আনার চেষ্টা করছেন। একটা যে ছোট কেউ উদ্যোক্তা হচ্ছে কেউ, একটা হচ্ছে আপনার বড়, যেমন যে টেলিকম অপারেটরের মতো, ওই জায়গাতে আপনাকে পলিসিগুলো আপনার দিতে হবে আর কি। আপনাকে শুনেন, আপনাকে রেগুলেটরকে অবশ্যই দেখতে হবে, তাকে দেখতে হবে। আপনি যেরকম আপনার যদি 4টা বাচ্চা হয়, 4টা বাচ্চাকে কিন্তু আপনি সমান চোখে দেখবেন। রেগুলেটর বা গভর্নমেন্টের উচিত এই যে তার যে বাচ্চা, তার তো এটা বেবি, সেই তো আমাদের লাইসেন্স দিছে, প্রত্যেকটা বাচ্চাকে ইকুয়ালি আমাদের দেখা। অর্থাৎ তার কাছে মোবাইল অপারেটর যেরকম, ইন্টারনেট সেরকম, আইএসপি সেরকম থাকা উচিত। কিন্তু আমি তো মানে আপনি যদি অন্যভাবে দেখেন, দেখবেন যে সব কিছুই একটা মানে লাইসেন্সের জন্য সবকিছু তৈরি করা হচ্ছে। কেন হবে সেটা? মানুষ তো দুর্বল, মানুষের ধরেন আমি পারতেছি না, বাবা-মা কি করে? যে বাচ্চাটা উইক, সে বাচ্চাকে আরো খাওয়া-দাওয়া করায়, ডাক্তারের কাছে নিয়ে যায়, তাদেরকে আরো বেশি নজর দেয়। তাকে কি গলা টিপে মেরে ফেলে? মেরে ফেলে না। ঠিক একই রকম রেগুলেটরের করা উচিত। যারা দুর্বল, যারা সমস্যা আছে, তাদেরকে কিভাবে এই দুর্বলতা দূর করে সার্ভিস দিতে পারে জনগণকে, যে কারণে তারা তৈরি হয়েছে, এটা দেখা উচিত। আব্বাস ফারুক ভাই, আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ টেক স্কুলে আজকে আয়োজনের সময় দেওয়ার জন্য আর কি। আপনাকে ধন্যবাদ অনেকগুলো সুন্দর বিষয়ে কথা বলার জন্য।